চায়ের পাতিল থেকে গরম ফুটানো চাটা সিয়াম ভাই যখন আমার হাতের ওপর ঢেলে দিল, আমার মনে হলো আমার চারিদিক অন্ধকার হয়ে আসছে। এত জ্বালা করছে, যখন আমি চিৎকার দিতে যাব তখন সিয়াম ভাই আমার মুখ চেপে ধরলেন। ব্যথায় আর ছোটার জন্য আমি ছটফট করছি, তখন সেই হাতেই সিয়াম ভাই হলুদের গুঁড়া আর লবণ ঢালতে লাগলেন। হাতে কি পরিমাণ জ্বলছে, আমি চিৎকার দিয়েও কান্না করতে পারছি না। এসব সহ্য করতে না পেরে যখন জ্ঞান হারালাম, তখন সিয়াম ভাই আমাকে কোলে তুলে নিয়ে আমার রুমের মধ্যে রেখে টেবিল থেকে পানির জগ নিয়ে বাহির থেকে দরজা আটকে বেরিয়ে গেলেন, যাতে আমার জ্ঞান আসলেও আমি হাত ধুতে না পারি। সিয়াম, জগ নিয়ে কোথায় যাচ্ছ? আর সাইকে দেখছি না কেন? পানি নেই আমার ঘরে, আনা। আমি পানি আনতে যাচ্ছি, আর দেখো তোমার ছায়ু কোথায় চলে গেছে কে জানে। আনা সিয়ামের কথা বিশ্বাস করলো কি করলো না, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না। সিয়াম আনাকে তার সাথে নিয়ে গেল তার মায়ের রুমে। ফুপ্পির রুমে কেন যাচ্ছি আমরা সিয়াম? আম্মু বলেছে যেতে, গল্প শোনাবে আজ আমাদের। সিয়াম আনাকে নিয়ে ওর মায়ের ঘরে চলে গেল, যাতে সে সারার খোঁজ নিতে না পারে। ওইদিকে আনার জ্ঞান ফিরল। হাতের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এমন জ্বালা করছে তার হাতে। রুমের মধ্যে পানি খুঁজল, কিন্তু সে পেল না। কিভাবে পাবে? সিয়াম যে পানি নিয়ে গেছে। সারার রুমে অ্যাটাচ বাথরুমও নাই। অবশেষে সে তার কলেজের ব্যাগের মধ্যে বোতলে পানি পেল। হাত ধুতে গিয়ে পানি লাগলেই আরও জ্বলে উঠছে। বাম হাতের ওপর পিঠের চামড়া ঝলসে গেছে। নিজের এই করুণ পরিস্থিতি দেখে আজ নিজের ওপর কান্না পাচ্ছে তার। অনেক যন্ত্রণা হচ্ছে তার। ফোঁপিতে কাঁদতে কাঁদতে সে ওখানেই শুয়ে পড়ল এবং সকালের কথা মনে করতে লাগলো সে। সকালে মাছটা একটু পুড়ে যাওয়ায় খালা আমার চুলের মুঠি ধরে ঘুরিয়ে কড়াইয়ের উপর থেকে গরম খুসুনটা আমার পিঠে চেপে ধরে। পিঠ আমার জ্বলে যাচ্ছে, কিছু বলতেও পারছি না। বললেই ওনার পাশবিক নির্যাতন আরও বেড়ে যাবে। কান্নামাখা কণ্ঠে বলে, সারা আমাকে ছেড়ে দিন খালা, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ভুল কিভাবে হয়? মন কই থাকে তোর? হ্যাঁ, আজকে তোর ভাই আসবে জানিস না? তুই ওর প্রিয় মাছ, এটা কিভাবে পড়ে? খালার ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠে আমি। আজ খালার একমাত্র ছেলে সিয়াম আসবে ঢাকা থেকে। এই লোক আসা মানে আমার উপর দ্বিগুণ অত্যাচার বাড়বে। সিয়াম ভাইয়া কেন জানি না আমাকে পছন্দ করে না। আমি ইচ্ছা করে এমন করি নাই খালা, আসলে আমি একটু অন্যমনস্ক হতে এমন হয়েছে, আর হবে না। অন্যমনস্ক কেন হবি তুই? মন কোন নাগরের কাছে রেখে আসছিস? খালার মুখের ভাষা ভয়ঙ্কর বিশ্রী, কেউ বলতে পারবে না। খালা শুধু আমার বেলায় এমন। আমাকে রেখে আমার মা নাকি খালুর সাথে পালিয়েছে। সে থেকে আজ অবধি খালার সব ক্ষোভের শিকার আমি। উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতেছি খালা। এবার নিজে গালাগাল করতে করতে বেরিয়ে গেলেন। আমি নিজের করুণ অবস্থা দেখে হাসছি। আমাকে একজন কথা দিয়েছিল, আমার সব কষ্টের ভাগ তিনি নেবেন। আজ যে কোথায় সে? মানুষ বড় বিচিত্র, কেউ কি পারে কারো কথা রাখতে? উনি হয়তো এত বছরে আমাকে ভুলেই গেছে, আর আমার দেয়া কথা মনে রাখবে? ছোটবেলার বলা কথাগুলোকে ঘিরে আমি এখনও দিবাস্বপ্ন দেখি। নিজের ওপর তাচ্ছিলের হাসি আসে। দুপুর গড়িয়ে বিকেল হলো, সিয়াম ভাই হয়তো এসেছেন। খালা দৌড়ে বেরিয়ে গেলেন ছেলেকে দেখতে, আর আমি ধীরে ধীরে তার পিছে গেলাম। খালাকে দেখে সিয়াম ভাই জড়িয়ে ধরল। এতগুলো দিন পরে ছেলেকে পেয়ে কান্না করে দিলেন খালা। আরে মা, এত কান্না করো না, আমাকে অনেক পচা দেখাবে জানো। আরে মা, এত কান্না করে না, তোমাকে অনেক পচা দেখাবে জানো। চুপচাপ জানো, তোমার জন্য আমি এও সারপ্রাইজ নিয়ে আসছি। সিয়াম ভাইকে অনেক খুশি দেখাচ্ছে, এত খুশি আগে কখনো দেখি নাই। কি সারপ্রাইজ বাবা? এতদিন পরে তোকে দেখলাম, একটু কান্না করতে দিবি না? সিয়াম ভাই খালার কথা শুনে মুচকি হেসে গাড়ি থেকে আরেকজনের হাত ধরে বের করে আনলেন। গাড়ি থেকে জিন্স পরা আর হাফ কুর্তি পরা এক অপরূপ সুন্দরী মেয়ে নেমে এলেন। খালা খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে মেয়েটির দিকে, আর মেয়েটিও খালার দিকে তাকিয়ে হাসছে। কেমন আছো ফুপ্পি তুমি?
আলহামদুলিল্লাহ। আনা, মামুনি, তুই কত বড় হয়ে গেছিস, চেনে যাচ্ছে না তোকে। তুই আসবি, সিয়ামাকে বলে নাই? বাড়ির বাকি সবাই কেমন আছে? আরে আবার কান্না করতেছো কেন তুমি ফুপ্পি? আমি আসছি না দেখবা? এবার সবাই আসবে, দেখেও সব ঠিক হয়ে যাবে। আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবা? খালামণি এবার চোখের পানি হাত দিয়ে মুছে ফেলল আর তাদের বাড়ির ভিতরে যেতে বলল। আমি চিনতেই পারছি না উনিকে, অথচ খালাকে ফুপ্পি ডাকছে। সিয়াম ভাইয়া আমার দিকে তাকিয়ে হন হন করে ভিতরে চলে গেল। আমার চেহারা দেখলেই নাকি তার আমার মায়ের কথা মনে পড়ে। তারপর তার রাগ বেড়ে যায়। মেয়েটি এবার আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসে। সাহারা, তোমার নাম? অ্যাম আই রাইট? হ্যাঁ, আমার নাম সাহারা। আপনি কিভাবে জানলেন? আমি তোমার মামাতো বোন আনা। আমার কথা কি তোমার মনে নেই সাহারা? সরি আপু, মনে ছিল, কিন্তু এতগুলো বছর পর দেখে কি চেনা যায়? আর সেই কোন ছোটবেলায় দেখেছি তা স্পষ্ট মনে নেই আমার। থাক, সমস্যা নাই, এখন আমি আসছি, সব মনে করিয়ে দেব। চলো এবার। আনা আপুর ব্যবহার খুব অমায়িক। এই বাড়িতে আজ অনেক দিন পরে আমার সাথে ভালো ব্যবহার করলো কেউ। খুশি মনে আমি আপুর সাথে ভিতরে গেলাম। আপু ফ্রেশে আসার পর অনেক গল্প করলাম তার সাথে। রাত তখন 8টা বাজে। আপু গেল তার রুমে দরকারি কাজে, আর আমাকে সিয়াম ভাই পাঠালো রান্নাঘরে চা বানাতে। আমি চা বানানো প্রায় শেষ, পাতিলে চা বলকাচ্ছে, তখন রান্নাঘরে প্রবেশ করে সিয়াম ভাই। বর্তমানে আমি শুয়ে আছি আর আমার চারপাশে অন্ধকার, রুমে আলো নাই। আমার মনে হচ্ছে এত যন্ত্রণা না দিয়ে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে না কেন। ছটফট করছি আমি হাতের যন্ত্রণায়। আমার রুমের দরজার খোলার আওয়াজ আমি পেলাম। তাকে দেখি আনা আপু রুমের লাইট জ্বালালো। আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ছুটে আমার কাছে এলেন, এসে আমাকে ডাকছে। আমি আজ চোখে খুলে রাখতে পারলাম না। আনা আপু আমার হাতের দিকে তাকে অবাক হয়ে গেলেন। কি বুঝলেন জানি না। ফুপ্পি, সিয়াম কোথায়? তোমরা তাড়াতাড়ি আসো। আনার চিৎকারে ফুপি আর সিয়াম দৌড়ে চলে আসলেন। আনাকে এই ঘরে দেখে ফুপি অবাক হলেও সিয়াম ভাই ঘাবড়ে যাচ্ছে। কি হয়েছে? ওইভাবে এখানে শুয়ে আছে কেন? ও এখানে শুয়ে না, ফুপি জ্ঞান হারিয়ে পড়ে আছে, ওকে হসপিটাল নিয়ে। ওর হাত দেখো তুমি। ফুপি হাত দেখে আটকে উঠল আর সিয়ামের দিকে তাকালো। আর তার বুঝতে বাকি রইল না কি হয়েছে। সিয়াম সাহারাকে কোলে নিয়ে তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা। সিয়াম তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আমার ফোন নিয়ে আসছি। সিয়ামের অনিচ্ছা হওয়া সত্ত্বেও আনার কথাই নিয়ে যাচ্ছে। আনা ঘরে গিয়ে কাউকে কল দিয়ে সব খুলে বলে। তুমি তাড়াতাড়ি চলে আসো ভাই, দেখে যাও এখানে কি হচ্ছে। চোখ যখন আমার খুলল নিজেকে হাসপাতালের বিছানায় দেখে খুব অবাক হলাম আমি। আমাকে তো হাসপাতালে আনার লোক খালা বা সিয়াম ভাই না। আমার জ্ঞান ফিরতে দেখে চটজলদি সিয়াম ভাই এগিয়ে আসলেন আমার দিকে। নিজের মুখের গাম্ভীর্য ধরে রেখে বললেন, আনা অথবা কেউ জিজ্ঞেস করলে হাতের ক্ষতর ব্যাপারে যাতে ভুলে আমার নাম না আসে, মাথায় রাখবি আমার নাম নেওয়া মাত্র তোর কি হবে। চিন্তা করেন না, আমি না বললেও একদিন সবাই জানবে উপরে আল্লাহ আছেন। আমি অবাক হয়ে যে এত অন্যায়ের পরেও তার মধ্যে কোনো অনুশোচনার বিন্দুমাত্র চিহ্ন দেখা যাচ্ছে না। তাই ওনার কথা আমার কাছে তাচ্ছিল্যপূর্ণ লাগলো। আমার উত্তর শুনে সে আবার দূরে চলে গেল। আনা আপুকে দেখলাম ওয়াশরুম থেকে বের হতে। আমার হাত ব্যান্ডেজ করা, আর এক হাত ক্যানেলারে স্যালাইন চলছে। সিয়াম, তুমি এবার বাসায় যেতে পারো। সায়ুকে আজ ছাড়বে না, এখানে আমার থাকা লাগবে। আশ্চর্য আনা, কাল সারাদিন এত জার্নি করে আসলে এক ফোঁটা রেস্ট নিতে পারলা কই? সারা রাত এই মেয়েটার সেবা যত্ন করলা। আমার তো মনে হচ্ছে তুমি নিজে অসুস্থ হয়ে পড়বা, তখন আমি মামাকে কি জবাব দেব? আমার বাবা আমি বুঝে নেব। আমার অসুস্থ লাগছে না, মেয়েটাকে তো আর আমি একা ফেলে রাখতে পারি না। তোমার যা ইচ্ছা করো। সিয়াম ভাই রাগ করে কেবিন থেকে বের হয়ে চলে গেলেন। আনা আপু দেখলাম যাওয়ার পানে তাকে হালকা হাসল। আজ প্রথম আমি আমার জন্য কাউকে ভাবতে দেখলাম, আমার জন্য চিন্তা করতে দেখলাম। আনন্দে চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কেউ তো আমার যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, এই কথাটা বিশ্বাসই হচ্ছে না। আমাকে কান্না করতে দেখে আনা আপু বিচলিত হয়ে পড়লেন।
কি হয়েছে সায়ু? পাখি, তুমি কান্না করছো কেন? কোথাও ব্যথা পেয়েছো? কষ্ট হচ্ছে? ডাক্তারকে ডাকবো? না আপু, অনেকদিন পর কেউ এভাবে আমার যত্ন নিল, আমার কথা ভাবলো, তা দেখে আমার কান্না চলে আসলো। ধুর পাগলি, এভাবে কান্না করে না। ফুপ্পি বা সিয়াম কেউ তোমার যত্ন নেয় না? আসলে বাদ দিন আপু, তুমি টায়ার্ড না? রেস্ট নিলেই পারতে তো। সমস্যা নেই, একজন আসতেছে, আসলে আমি চলে যাব, সে থাকবে। না আপু, হয়তো খালা আসলে চলে যাবেন, তাই আর কথা বাড়ালাম না, চুপচাপ শুয়ে পারলাম। না আপু দেখি ফোন নিয়ে ফোন টিপছে, আমার একা একা বোরিং লাগছে। খুব এভাবে শুয়ে থাকতে অতীত থেকে ঘুরে আসা যাক। অতীত। আমি শাহরা জান, আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা ছোটবেলায় মারা গেছেন। আমার ততটা মনে নেই, তখন আমার 5 কি 6 বছর। আমরা খালাদের বাসায় থাকতাম। খালার এক ছেলে সিয়াম মাহমুদ। শান হলো আমার মামাতো ভাই। শান ভাই অনেক ছোট, তখন মামা মামি বিদেশে চলে যায় আনা আপু আর শান ভাইয়াকে নিয়ে। যার আগে শান ভাই আমাকে বলে গেছে, তোর সব ভালো মন্দ আমার দায়িত্ব, পিসি অপেক্ষায় থাকিস, আমি ফিরব। আমার বাচ্চা মতো ছিলাম, শান ভাই বলতে পাগল ছিলাম। আমার খেলাধুলা আবদার সব শান ভাইয়ের কাছে ছিল। তার জন্যই খালার এত অপমান সহ্য করে পড়ে আসছি আমি। তার চেহারা আমার ঠিক মনে নাই। হঠাৎ একদিন খবর এলো আমার মা আর খালু দুইজন নাকি পালিয়ে গেছে। মায়ের আর খালুর কোনো খোঁজ খবর নাই। এরপর সবাই ভাবলো খালুর সাথে মা পালিয়ে গেছে। কিছুদিন পর খবর পেলাম তারা বিয়ে করে অনেক দূরে চলে গেছেন। আমি জানি না কোনো মা কিভাবে নিজের মেয়ে ও নিজের বড় বোনের জীবন কিভাবে নষ্ট করে। বাবাকে হারানোর পর থেকে সিয়াম ভাই পাল্টে গেল। আমাকে সহ্যই হয় না তার। যেই খেলার চোখের মনি ছিলাম, আজ হলাম তার 2 চোখের বিষ। এতে কি আমার দোষ? আমিও তো মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। খালা আমাকে প্রচুর মারে, কাজ করায়, তবু আমি কিছু বলি না। বললে বলবে মায়ের পাপের শাস্তি আমি নিচ্ছি। আমার তো দাদি বাড়ির কেউ খোঁজ নেয় না, কারণ বাবার সম্পত্তি তার ভাইরা মিলে ভাগ করে নিয়েছে। আমার খোঁজ নিলে যদি আমি সম্পত্তির দাবি করি, আমার সাথে এসব আজ নতুন হচ্ছে না। অতীতের কথা ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়লাম জানা নেই। কেবিনে একজন সুদর্শন লোক প্রবেশ করলো। লোকটির গায়ে অ্যাপ্রন পরা দেখে বলবে এই হসপিটালের কোনো ডক্টর? আনা লোকটিকে দেখে জড়িয়ে ধরে। লোকটিও পরম যতনে আনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে ক্ষমা করবা, আমি যে কাজে আসছিলাম তাতে ব্যর্থ হয়েছি। আমি এই বাচ্চা ফুলকে রক্ষা করতে পারলাম না। ফুটফুটে মেয়েটার একই অবস্থা হয়েছে। আনা ধীরে ধীরে কথা বলছে আর কান্না করছে। সে কিছুতে মানতে পারছে না সারার প্রতি হয় এই অন্যায়। ডোন্ট ক্রাই মাই লিটল প্রিন্সেস, কান্না করে না একদম, তোর কোনো দোষ নাই। স্টপ ব্লেমিং ইয়োর সেলফ ডিয়ার। যারা প্রকৃত দোষী, শাস্তি তো তারা পাবে। ডাক্তারের কণ্ঠে অনেক রাগ প্রকাশ পাচ্ছে। রাগে তার শ্যামবর্ণ মুখ শক্ত করে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে নিজের রাগ সে কন্ট্রোলে করার চেষ্টা করছে। কিভাবে বলো, সাহেব কিছুতেই বলছে না। ওর এই অবস্থার কথা হয়তো মুখ ফুটে বলবেও না। আমার না রাগ হয়, এত ভালো কেউ ওকে হইতে বলেছে। ড্যাড আর মম ফুপ্পিকে কত বলেছে যে সাইকে আমাদের কাছে পাঠাই দিতে, কিন্তু ফুপ্পি কিছুতে রাজি হয় নাই। সাইর খোঁজ নিব দেখে আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল। নিজেদের ঠিকানা পাল্টে নিল। নিজেরা এই মেয়েটাকে স্বাভাবিক জীবন দিবেও না, আর আমাদেরও দিতে দিবে না। চুপ কর, এখন তুই ক্যান্টিনে গিয়ে খেয়ে আয়। যা, আমি আসি এখানে, আর আমার ব্যাপারে এখনই কাউকে কিছু বলবি না। আচ্ছা। আনা ছেলেটার কথায় চলে গেল। ছেলেটা এবার আনার বেডের দিকে এগিয়ে গেল। পাশে রাখা টুল পেতে এক দৃষ্টিতে সারাকে দেখতে লাগলো। সারার হাতের আঙুল থেকে কবজি অবধি ব্যান্ডেজ করা। কতটা কষ্ট মেয়েটা পেয়েছে তা তার মলিন চেহারার দিকে তাকালে বোঝা যায়। হলুদ ফর্সা মুখশ্রী এখন ব্যথায় শুকিয়ে গেছে। মেয়েটা এত শুকনো কেন? ওকে কি কেউ খাবার দেয় না? এবার ছেলেটা তার হাত দিয়ে সারার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সারা নড়ে পাশ ফিরে শুতেই সার পিঠের উপরের এক অংশে পুড়ে কালচে হয়ে আছে। ফর্সা দেহে পোড়ার দাগ পুরো স্পষ্ট ফুটে আছে।
রাগে চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল ছেলেটি। মানুষের তো পাষাণ কিভাবে হয়! এইটুকু মেয়ের গায়ে হাত তুলতে কি তাদের মায়া লাগে না? সাইড থেকে বার্ন ক্রিম নিয়ে ছেলেটা সারার পিঠে পোড়া স্থানে লাগিয়ে দিল। এর মধ্যে স্যালাইন শেষ হয়, তাও খুলে নিল। হাত ড্রেসিং করাতে হবে এখন, না হলে ইনফেকশন হয়ে যাবে। কেবিন থেকে বেরিয়ে নার্সকে নিয়ে আসলো। নার্স এসে সারাকে ডেকে তুলল। আগে যখন ড্রেসিং করানো হয়েছিল তখন সারা অজ্ঞান ছিল, এখন তো সে সজ্ঞানে। এখন কি হবে? মেয়েটি যখন সারার হাতের ব্যান্ডেজ খুলে পরিষ্কার করতে নিল, সারা ব্যথায় জোরে চিৎকার দিল। সারার চিৎকারে ছেলেটিও আনা দৌড়ে চলে এলেন। সারার চিৎকারের আগন্তুক যুবক ও আনা কেবিনে এসে পড়ে। তার এসে দেখে নার্স সারার হাত নিচে নামাতে বলছে, আর সারা তার উপরের দিকে তুলে বাচ্চাদের মতো কান্না করছে। ম্যাম, আপনি এভাবে হাত সরিয়ে নিলে আমি হাত ড্রেসিং কিভাবে করব? আমি খুব ব্যথা পাচ্ছি আপু, ছেড়ে দিন, করা লাগবে না। ড্রেসিং না করলে তো আপু হাতে ইনফেকশন হয়ে যাবে। নার্স, আপনি উঠুন, আমি করে দিচ্ছি। জি স্যার। পুরুষালী কণ্ঠস্বর পেয়ে সারা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। ওখানে ডাক্তার আর সাথে আনা আপুকে দেখে। নার্স ডাক্তারের কথায় উঠে যায় আর সে ডাক্তার গিয়ে বসে সারার সামনে। সারা ডাক্তারকে দেখে তাকে আসছে, কেমন যেন চেনা চেনা লাগছে তার কাছে। সারা ডাক্তারকে দেখে কী সব ভাবতে ব্যস্ত। তখন ডাক্তার সারার হাত ধরে পরিষ্কার করে ফু দিয়ে দিয়ে হাত ড্রেসিং করছে। সারা এতটাই মগ্ন ডাক্তারকে দেখতে যে টের পেল না কখন ডাক্তার তার হাতে ড্রেসিং করে হাত ব্যান্ডেজ করে ফেলেছে। আনা যখন দেখলো সারা খেয়াল সেদিকে নাই, সে ডাক্তারকে দেখতে ব্যস্ত, তখন তার হাসি পেল। ডাক্তার অর্ক, তোমার পেশেন্টরে দেখো, খেয়াল তোমার দিকে। এতক্ষণ যে মেয়ে হাতে ব্যথা পেয়ে ড্রেসিং করবে না বলে চিল্লাচিল্লি করছিল, আর এখন তার হাতে ড্রেসিং করানো শেষ, সে টের পেল না। আমার মতো হ্যান্ডসাম কোনো ছেলে যদি সামনে বসে থাকে, তাহলে কি মেয়েদের ধ্যান থাকে অন্যদিকে? আমি কেন আপনাকে দেখতে যাব আজিব? আপনি যে সুন্দর, এই মিথ্যা কথা আপনাকে কে বলেছে? সারা আনা আর ডাক্তারের অর্কের কথায় লজ্জা পেয়ে কি থেকে কি বলল খুঁজে পেল না। আনার মুখে ডাক্তারের কথায় তার মন খারাপ হয়ে গেল। সে কিছু সময়ের জন্য অর্কের মধ্যে শানকে খুঁজছিল। আনা শাক দিয়ে মাছ ঢাকার ট্রাই করতে না। আমি দেখতে কেমন তা আমি ভালো করে জানি। সত্যি বলতে অর্ক যখন সারার হাত যত্ন সহকারে পরিষ্কার করছিল, তখন আনা একটু হলেও শানের কথা মনে পড়ে যায়। শান ছাড়া সে তো কিছু ভাবতেও পারে না। জানিস সায়ু, পিসি মম ড্যাড বলছে তোকে আমার সাথে আমার বাসায় নিয়ে যেতে। তোর খবর শুনে তারা আসতে চেয়েছিল, আমি না করেছি, কারণ বিকেলেই তো তোকে ছেড়ে দিবে এখান থেকে। মামা মামি বাংলাদেশে কবে আসছে আপু? আসছে অনেক দিন হয়েছে পিসি, কাউকে জানানো হয় নাই। আমি পড়ার জন্য শুধু অ্যাব্রোড থাকতাম, আর শেষ হয় সিএমের সাথে আসলাম। তুমি যে আপু, আমি যাব না, খালা আমাকে যেতে দিবে না। সারা মন খারাপ করে আনাকে কথাটি বলল। আনা সব যেন সারাকে কিছু বলল না। সময় বলে দিবে সারা কে কোথায় থাকবে আর যাবে। তুই এত ভাবিস না সোনা। আপু, মামার এতদিন ধরে দেশে আমার সাথে কোনো যোগাযোগ করলো না। আমি জানো কত মিস করতাম তোমাদের। আচ্ছা, মামা মামি কি একাই দেশে এসেছে, আর তুমি আর কেউ আসে নাই? আমাদের তো ঠিকানা দেওয়া হয়নি পিসি, তোরা কোথায় থাকছিস তাই পারি নাই। আর আম্মুরা আসছে কয়েক মাস হবে দেশে। আর কেউ বলতে কার কথা জিজ্ঞেস করলি? আনা ভালো করে জানে সারা শানের কথা জিজ্ঞেস করছে, কিন্তু আনা বুঝতে দিল না কিছু তাকে। আসলে আমি শান ভাইয়ের কথা জিজ্ঞেস করছি, উনি কোথায়। সময় হলে সবার সাথে দেখা হবে পিসি, কথা না বলে চুপচাপ থাক এখন। শোন, তোর এই কাজিনকে কিছু খাইয়ে দে। দেখোস না চিকনু চামিলি না খেয়ে কেমন হয়েছে, জোরে বাতাস বলে এরে খুঁজে পাওয়া যাবে না। এই কি বললেন আপনি? আমি চিকনি চামিলি? আপনার এত সাহস আমাকে চিকনা বললেন?
সারা অর্কের কথায় রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল। আনা দূরে দাঁড়িয়ে এদের ঝগড়া দেখতে লাগলো। তখনই খালা কেবিনে ঢুকলেন। আমার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে আনার দিকে তাকে বললেন, আনা মামনি, তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি থাকি এখন ওর সাথে। না ফুপি, আমি ঠিক আছি, বিকেলে ওকে ডিসচার্জ দিলেও প্রতিদিন ওকে এখানে এনে হাত ড্রেসিং করানো লাগবে। সমস্যা নেই মা, আমি আছি, এখানে ওর খেয়াল রাখতে পারবো, তুই চিন্তা করিস না। অর্ক, মিস আনা, আপনি একটু আমার কেবিনে আসুন তো, কথা আছে। হ্যাঁ আসছি। ফুপি তুমি থাকো একটু এখানে, আমি আসছি। যা, আমি আসছি এখানে। আনা অর্কের সাথে চলে যাওয়ার পরে খালা আমার দিকে এগিয়ে আসলো। আমি খালার দিকে তাকিয়ে আছি চুপচাপ। উনি আমার দিকে এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় লাগাই দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। উনি আমাকে হাসপাতালে এসেও মারবে, আমি বুঝতে পারি নাই। আমি ওনার দিকে ফ্যাল করে তাকিয়ে আছি। আমাকে কেন মারলো বুঝলাম না আমি। আমার ঝুটি করা চুল খালা মুট করে ধরল। আনাকে দেখে বেশি বেড়ে গেছিস তাই না? আনারের নামে বদনাম করবি আর আমি চুপচাপ থাকবো? আমি কিছু বলিনি খালা, আমাকে ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। মনে রাখবি, আনা এসব ব্যাপারে যেন বুঝতে না পারে, তাহলে আমার থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। তুমি নিশ্চিন্ত থাকো, আমি নিজের মুখে কখনো বলবো না। কিন্তু খালা, সত্য কি কখনো চাপা থাকে বলো? এত বড় বড় কথা শুনতে আমি চাই না। আমি আনার সাথে সিয়ামের বিয়েটা দিতে চাই। এর মধ্যে তুই যদি বাধা দিতে আসিস তখন বুঝবি আমি কে। সারা কি উত্তর দিবে সিয়ামের মতো এমন মানুষের সাথে আনার বিয়ে হলে যে আনার জীবনটা শেষ হয়ে যাবে? আনা আপুর মতো ভালো মানুষের সাথে এটা হতে দেওয়া যাবে না। বাইরে থেকে এতক্ষণ সব আনা আর অর্ক দেখছিল। আনা হতবাক হয়ে তাকিয়ে আছে। মানুষ কিভাবে এত জঘন্য হয়? আনা তার আগের ফুপির সাথে এই আগের ফুপির কোনো মিল পাচ্ছে না। অর্কের রাগে মাথা ফেটে যাচ্ছে, সে পারছে না, এখন সব তছনছ করে দিবে। রাগ কমাতে পাশের দেয়ালে 2-3টে ঘুষি মেরে দিল। কি করছিস ভাইয়া? শান্ত হ, ব্যথা পাবি। হাতে এইভাবে কেউ করে? আমি কি করব আয়ু? এভাবে ওই মেয়েটাকে মার খেতে দেখব? তার এই বাচ্চা মেয়েটার সাথে এমন করছে কেন? তার কি দোষ? শান্ত হ, ঠান্ডা মাথায় ভেবে কিছু ডিসিশন নে ভাই, রাগলে ক্ষতি হবে শুধু। আন কেবিনে গিয়ে বলল, ফুপিকে ডাক্তার তার চেম্বারে ডাকছে। আনার কথা মতো ফুপি অর্কের কেবিনে আসলো। আসুন আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি ব্যাপার ডাকলেন বলেন? তা মিস সারার হাত পুলো কিভাবে? চা ঢালতে গিয়ে ভুলে নিজের হাতে ঢেলে ফেলেছিল। তা ভুলে ঢেলেছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ফেলছে? অর্কের এমন কথায় সারার খালা ঘামছে। কিভাবে কি বলবে? কাজ তো তার ছেলে করেছে। কী সব আবল তাবল বকছেন? কে করবে এসব? নিজে থেকেই হয়েছে। শাট আপ মিসেস পারুল, আমরা সারার পিঠে হাতে নানা পোড়া মারের ছাপ স্পষ্ট দেখেছি, যা দেখে বোঝা যায় আপনারা কিভাবে ওই মেয়েটাকে টর্চার করেন। অর্কের কথায় সিয়ামের মায়ের কাঁপাকাঁপি অবস্থা। সে ভয়ে আছে, এবার যদি সবাই সত্যি জানে তাহলে কি হবে? তুমি এসব কি করছো বাবা? আমরা কেন ওকে মারবো বলো? আমি যতদূর জানি সারা বিবাহিত নয় যে শ্বশুরবাড়ির লোকজন ওর সাথে এমন বিহেভ করবে। আর ও থাকে আপনার কাছে, তাহলে আপনার বাসায় আপনি আর আপনার ছেলে ব্যতীত কেউ তো থাকে না। বাবা চুপ করো তুমি, যা চাও আমি সব দেব। আমরা একটা ডিল করি, তুমি চুপ থাকলে যা চাইবা তাই পাবা। আর শিওর ম্যাডাম, আমি যা চাইব তাই দিতে পারবেন? হ্যাঁ, কত টাকা চাই তোমার? শুধু অ্যামাউন্টটা আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব। আচ্ছা, এখন না, সময় হলে চেয়ে নেব, আপনি অপেক্ষা করুন। মানে বুঝলাম না, আমি বিকেলে চলে যাব, এরপর কিভাবে? প্রতিদিন আমার কাছে সারার আশা লাগবে ড্রেসিং করাতে। কিন্তু একটা জিনিস তোমাকে আমার খুব চেনা চেনা লাগে। এর আগেও কি কোথাও আমাদের দেখা হয়েছিল? হতেও পারে, তা সময় বলবে। আপনি এখন আসতে পারেন, আমার যখন ইচ্ছা হবে আমি যোগাযোগ করব। অর্ক কথা বলে নিজে বেরিয়ে গেল হাসি দিয়ে কেবিন থেকে। অর্কের রাউন্ডে যাওয়ার সময় হয়েছে। অর্ক বেরিয়ে যাওয়ার পরেও খালা দাঁড়িয়ে ভাবছে, ছেলেটা প্রচণ্ড হেয়ালি করে কথা বলে, ওর কথাবার্তায় অনেক রহস্য প্রকাশ পায়। এবার খালাও চলে আসে আমার কাছে।
আপনাকে কেন ডেকেছিল ফুপ্পি? তেমন কিছুই না, শুধু বলল ওর খেয়াল রাখতে আর ওকে সাবধানে কাজ করতে। এইভাবে হলে সামনে যদি আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। খালার কথা শুনে আনা আপু মনে মনে হাসছে, কারণ সে জানে অর্ক ঠিক কি বলতে পারে। অথচ খালা কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যে বলে দিল। আনা আপু শুধু মুসকি মুসকি হাসছে আর মনে মনে ভাবছে কিছু। ফুপি, তুমি এখন থাকবে নাকি চলে যাবে? কারণ আমি তো আছি, আর বিকেলে ডিসচার্জ করে একেবারে বাড়িতে ফিরবো আমরা। তুই যখন এখানে থাকতে চাইছিস থাক, আমি না করব না। আমি বরং আসি, এখানে থাকা আমার সম্ভব না। নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আচ্ছা ফুপি, তুমি যাও, এত চিন্তা করো না, আমি বাচ্চা না। খালা কি সত্যি আনা আপুকে নিয়ে এত চিন্তিত, নাকি পুরোটাই তার নাটক? কত সুন্দর উনি আনা আপুকে স্নেহ করেন। হয়তো সত্যি খালা আনা আপুকে ভালোবাসেন, একমাত্র ভাতিজি বলে কথা। মনে মনে এসব ভাবছিল সারা শুয়ে শুয়ে। কিরে সায়ু, পিস্তি, তোর মন খারাপ কেন? তেমন কিছু না আপু, আসলে ভাবছি কিছু। কি এমন ভাবিস এই পিস্তি? আমি একটু শুনি। সারার কথা শেষ হতে পিছন থেকে কেউ একজন বলে উঠল কথাটি। দরজার দিকে না তাকিয়ে সারা আর আনা বুঝতে পারল ডক্টর অর্ক এসেছে। সারাকে পিসি সম্বোধন করায় সারা একটু ক্ষিপ্ত হলো, তবে বুঝতে দিল না কাউকে। সারা চোখ বন্ধ করে শুয়ে আছে চুপচাপ। আসলে সে এখন কি করবে বুঝতে না পেরে অমনভাবে পড়ে আছে। অর্কের তৃষ্ণার্ত আঁখি যুগল, তা কেবল এত বছরের তৃষ্ণা মেটাচ্ছে তাকে দেখে। এই দেখায় কোনো দিন কোনো ক্লান্তি আসবে না। কতগুলো দিন শুধু দূরে থেকেছে এই মানুষটাকে পেতে, অথচ ভাগ্যের এমন খেলা, আজ হসপিটালের চার দেয়ালের মাঝে এসে দেখা হলো তাদের। তবে অর্ক আজ মনে মনে প্রতিজ্ঞা করে কাল থেকে সারার জীবনে সারার শান ভাই ফিরতে আসবে। শান এসে শানের দেয়া প্রতিটা কথা রাখবে। শান যে তার পিসিকে সবার আগে আগলে আগলে রাখবে, কেউ যেন তার কোনো ক্ষতি করতে না পারে। এই পিসি সে ব্যবস্থা করবে, সে করবে। আনা ভাইকে এভাবে তাকে থাকতে দেখে ভাইয়ের দিকে এগিয়ে গেল। ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে বলল, দেখিস সব ঠিক হয়ে যাবে ব্রো, চিন্তা করিস না তুই। আমি তো চাই চুটকি সব ঠিক হয়ে যাক। আর জানিস ফুপ্পি আমাকে মানি অফার করেছে, যাতে সারাকে মারার এইসব আমি ধামাচাপা দিতে পারি। আমাকেও চিনতে পারে নাই, আমি না ছোটবেলার সেই ফুপির সাথে এই ফুপির কোনো মিল পাচ্ছি না। ভাই কি করবি, কিভাবে সারাকে আমাদের বাসায় নিবি? ফুপ্পি আর সিএম কি রাজি হবে? ওটা তুই আমার উপর ছেড়ে দে। শোন, তুই বাসায় গিয়ে সারা আর তোর সব কিছু গুছিয়ে রাখবে, আমি গিয়ে শুধু পিক করব তোদের। আচ্ছা, বাট সিএম কিছুতে রাজি হবে না সারাকে দিতে। একটা জিনিস বুঝতে পারলাম না, সারার হাত সত্যি কিভাবে পুরল? ফুপ্পি করছে নাকি সিএম? আমরা তো শিওর নই, আর ওই বোকামেও বলবে না। ওর বলার দরকারও নেই সুটকি। ডোন্ট ওয়ারি, আমি আসছি না, দেখিস এখন থেকে সবাই ভালো থাকবে। আমি জানি তো আমার ব্রো সবার থেকে বেস্ট, তাই তো আমি আমার ব্রোকে এত ভালোবাসি। আই লাভ ইউ টু মাই লিটল কিউটি। আনার আর অর্ককে অনেকক্ষণ ধরে ফিসফিস করে কথা বলতে দেখে যাচ্ছে সারা। বেডের থেকে অনেকটা দূরে হওয়ায় ওদের কথা ঠিক বুঝতে পারল না সে। সারার খুব পানির পিপাসা পেয়েছে, তাই সে এবার আনাকে ডাক দিল, আনা আপু আমাকে একটু পানি এনে দিবে, আমার খুব পিপাসা লেগেছে। আচ্ছা তুই বস, আর ব্রো তুমি একটু পর পাশে থেকো, আমি আসছি পানি নিয়ে। আনা চলে যেতে অর্ক এবার এগিয়ে বেডের কাছে রাখা টুল পেতে বসল। আচ্ছা মিস সারা, আপনার পুরো নাম কি? আমার নাম সারা জাহান। তুমি কোন ক্লাসে পড়ো? এই তো এবার ইন্টারে। হাতের অবস্থা কিভাবে হলো? এটা সত্যি অ্যান্সারটা দিন। সারা এবার কি অ্যান্সার দেবে ভেবে পাচ্ছে না, কারণ সে কিভাবে বলবে এটা সিএম করেছে। সিএম তো যাওয়ার আগে বারবার সাবধান করে গেছে এই কথা না বলতে, সাথে খালাও করেছে। ভুল করে হাত ফসকে পড়েছে। আমি কি আপনার কাছে কোনো বানানো গল্প শুনতে এসেছি মিস সারা জাহান? আমি আপনাকে কেন কোনো গল্প শোনাবো ডক্টর? আপনি না বললেও অনেক কিছুই আমি জানি। অন্যায় মেনে চুপ থাকা, সহ্য করাটা অন্যায় করার মতো বড় অপরাধ, বুঝলেন আপনি?
আমি আপনার কথা কিছুতেই বুঝতে পারছি না ডক্টর। ছেড়ে দিন, সময় হলে বুঝবেন। আসি, নিজের খেয়াল রাখবেন। অর্ক চলে গেল। সাহারা অর্কের যাওয়ার পানে তাকে আছে। অর্কের আমার অদ্ভুত ব্যবহার তাকে ভাবাচ্ছে। আনা পানি নিয়ে এসে সারাকে খাওয়ালো। যথাসময়ে আনা সারাকে নিয়ে বাড়ি চলে গেল। সারাকে নিজের রুমে রেখে আনা চলে গেল তার রুমে ফ্রেশ হতে। আর গোসল প্রয়োজন তার খুব। সারা পা মেলে খাটের ওপর আধশহে বসে বসে ভাবছে, শান ভাই কি তাকে মনে রেখেছে নাকি ভুলে গেছে। সারার ভাবনার মাঝেই সিয়াম সারা খাটের ওপর উভয় শুয়ে সারার কোলে মাথা রাখল। হঠাৎ এইভাবে আসায় সারা চমকে তাকিয়ে দেখে সিয়াম। সারা প্রচণ্ড অবাক হয়ে গেছে সিয়ামের কাজে। কি সিয়াম ভাইয়া, আপনি আমার কোলের ওপর এভাবে শুয়ে আছেন কেন? উঠুন। সিয়ামের এই কাজে হাঁ করে তাকিয়ে আছে সারা। আজ সিয়ামের কি হলো? সে সোজা সারার কোলে মাথা রাখল। সারা এক হাত দিয়ে সিয়ামের মাথা ঠেলে নিচে নামানোর চেষ্টা করতে লাগলো। সিয়াম রেগে গেল এমন কাজে সারার। সে উঠে দাঁড়িয়ে সারাকে বিছানার সাথে আটকে ধরল। সারার পুরো মুখ জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। সারা কিছু বলতে পারছে না ভয়ে। তার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁপছে সারা, সেই সাথে সারার ঠোঁটও কেঁপে কেঁপে উঠছে। সিয়ামের যা দেখে নিজেকে সামলানো কষ্টকর হয়ে পড়ছে। সিয়াম আজ ড্রিঙ্ক করে বাসায় ফিরেছে মাতাল অবস্থায় ও তার সাথে সারা পেরে উঠছে না। আমাকে ছেড়ে দিন সিয়াম ভাই, কি করছেন আপনি? তুই বারবার আমাকে ভাই বলে ডাকিস কেন? আমি তোর ভাই। তোর মা আর আমার বাপ পালিয়ে বিয়ে করেছে, এটা তো আর নিজের চোখে দেখি নাই, তাই আমরা ভাই বোন না। সেই হিসেব পড়ে সিয়াম ভাই। আপনি আমার খালাতো ভাই লাগেন আগে। এখন সরুন, না হয় আমি খালাকে ডাকতে বাধ্য হব। তুই এত দেমাক পাস কই? হ্যাঁ সুন্দরী, দেখে এত দেমাক আসে তাই না? আজ আমি যদি তোর এই দেমাক ভাঙতে না পারি, আমার নাম সিয়াম না। আপনাকে দেখে আমার সুস্থ মনে হচ্ছে না। আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান আপনি। সারা কথায় সিয়াম পাত্তা দিচ্ছে না, শুধু সারাকে দেখে যাচ্ছে। ড্রিঙ্কস করার কারণে সিয়াম নিজের মধ্যে নেই। সারার প্রচণ্ড ভয় করছে। ভয় মানুষের মস্তিষ্ক কাজ করে না, এটা তার প্রমাণ। সারার এক হাতে ব্যান্ডেজ করা, আর সেটা ডান হাত। মেয়ে মানুষ বাম হাত দিয়ে সিয়ামের মতো একজনকে কিভাবে সরাবে? তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষে না পেরে সে আনাকে ডাক দিল। আনা আপু, খালা, কে কোথায় আছেন? আমাকে বাঁচান। সিয়াম জলদি উঠে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। সারার থেকে তার ওড়না কেড়ে নিয়ে সারার মুখ বেঁধে দিল। সারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজ যে সত্যি সারার ভয় করছে এই সিয়ামকে। সে মনে মনে আল্লাহকে ডাকছে তাকে বাঁচাতে। আনা আপু আর খালা আমার ডাক শুনে জলদি আমার রুমের দরজার সামনে এসে দরজায় নক করতে লাগলো। কিরে সায়ু, এইভাবে ডাকলি কেন পিসি? দরজা খোল। আনা আপুর ডাকের সাড়া দিতে গিয়ে শুধু মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে, অস্ফুট বেঁধে রাখার জন্য। আনা এবার চিন্তিত, মেয়েটা এভাবে ডাকার পরে এখন দরজা খুলছে না কেন? ওর তো দরজা বন্ধ করে ঘুমানোর কথা না। খালা এবার আনাকে বোঝানোর চেষ্টা করলো। আনা, চিন্তা করিস না মা, ও মনে হয় ঘুমের মধ্যে ডেকেছে হাতের ব্যথায়। দেখছিস না এত ডাকাডাকি করছিস, ও খুলছে না। আমার তো তেমন মনে হচ্ছে না ফুপি, মাত্রই তো ওকে আমি এখানে রেখে ফ্রেশ হতে আমার রুমে গেলাম। আমি আবার আসবো এটাও বলে গেলাম, যাতে সে দরজা বন্ধ না করে। সে এমন কেন করবে? ভুলে হয়তো করে ফেলেছে। এই সায়ু, দরজা খোল। বোন, কি হয়েছে তোর? আনা দরজায় বাড়ি দিয়ে ডাকছে সাহারাকে, কিন্তু সাহারা কিভাবে খুলবে? সিয়াম যে সাহারার হাত উল্টো করে পিঠের কাছে ধরে রেখেছে। সাহারার ব্যথা জায়গায় ব্যথা পাচ্ছে। চাপের কারণে ওই ক্ষতস্থান হতে রক্ত বের হচ্ছে। সিয়াম সাহারার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সাহারার শরীরের এই আলাদা ঘ্রাণ তার কাছে মাদকতার জন্য কাজ করে। সাহারার ঘৃণায় লজ্জায় চোখ দিয়ে পানি পড়ছে। সাহারাকে সিয়াম নিজের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে সাহারার জামার দিকে হাত বাড়াচ্ছে। কি হতে যাচ্ছে ভেবেই সাহারা চোখ বন্ধ খিঁচে করে
আল্লাহকে ডাকতে লাগলো। সিয়াম সারার জামার ফিত ধরেছে, তখন কেউ দরজায় লাথি দিয়ে ভাঙার চেষ্টা করছে। বাসায় ওর মা আর আনা আছে মনে হতে তাসছিলের হাসি দিল। মেয়ে মানুষ কি আর বা করতে পারবে? সিয়ামের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে শেষে লাথিতে দরজার সিটকিনি ভেঙে সেখানে প্রবেশ করল ডাক্তার অর্ক, আনা আর সিয়ামের মা। সবাই এমন অবস্থা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাকশক্তি যেন সবার লোপ পেয়েছে। আনা তাড়াতাড়ি সিয়ামের থেকে সারাকে ছাড়িয়ে আয়নের মুখ থেকে ওড়না খুলে দিল। ওড়না এবার নিজের সাথে ভালোভাবে পেঁচিয়ে আনাকে ধরে কেঁদে দিল সারা। অর্কের রাগে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সিয়ামের কলার ধরে সামনে এনে সিয়ামের গালে নিজের শরীরের সব শক্তি প্রয়োগ করে চড় লাগিয়ে দেয়। অর্কের হাতের মাইরে সামলাতে না পেরে সোজা বিছানে গিয়ে পড়ে যায়। সিয়ামের মা ছেলেকে মারায় রেগে যায়। কোন সাহসে তুমি ওর ছেলেকে হাত দিলে? লজ্জা করে না? এত কিছুর পরেও ছেলের সাইড নিয়ে কথা বলেন। আপনি না একজন মেয়ে, তাও কিভাবে একজন মেয়ের সাথে এত খারাপ কাজ করার চেষ্টা করার পরেও ছেলের হয়ে কথা বলছেন? চেষ্টা করছে, কিছু তো করে নাই। পুরুষ মানুষ একটু নেশা টেশা করছে বলে হয়ে গেছে, তা নিয়ে তুমি বাড়াবাড়ি করারকে আমার বাড়িতে এসে সিন ক্রিয়েট করছো। সিয়ামের মায়ের কথায় উপস্থিত সবে হতভম্ব হয়ে যায়। একজন মানুষ হিসেবেও সে ব্যর্থ। আনা এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলল, সরি টু সে ফুপ্পি, আপনি আপনার ছেলেকে শিক্ষা দিতে ব্যর্থ, নাকি এমনভাবেই শিক্ষা দিয়েছেন? মুখ সামলে কথা বলো আনা। আমি তোমার ফুপি লাগি আর তোমার বড়। আমি তো ভালোভাবেই বললাম, আপনি আপনার ছেলেকে সামলান। সিয়াম উঠে এসে অর্কের সামনে দাঁড়িয়ে বলল, আমার গায়ে হাত তুলে কাজটি ভালো করনি তুই? তোর এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান? তোর ভাগ্য ভালো আমি এখনো চুপ আছি। একবার আমি কথা বলা শুরু করলে পালানোর পথ পাবি না সিয়াম। আনা তোর লাগেজ নিয়ে আয়, আমরা এখনই বাড়িতে ফিরব। অর্কের কথায় সিয়াম আর ওর মা ভাবে অর্কের সাথে আনা কোথায় যাবে। তোমার সাথে এত রাতে আনা কোথায় যাবে সেটা আপনার না জানলেও চলবে। আমি আনাকে কোথায় নিয়ে যাব, আমার ভাতিজিকে কোথায় নিয়ে যাবে সেটা আমি জানবো না? তুমি কে ওকে নিয়ে যাওয়ার? আমার ছোট বোনকে আমি আমার বাসায় নিয়ে যেতেই পারি, তাও যে কোনো সময় তার কৈফত তো আমি আপনাকে দেব না। অর্কের মুখে বোন শুনে সবাই অবাক নয়নে তাকে আছে। এবার খালা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি শান? হ্যাঁ, আমি শান মাহমুদ অর্ক, আনার বড় ভাই। আর বা কি কোনো কথা আপনাকে বলতে বাধ্য নই। শানের পরিচয় শুনে সারা শুধু শানের চেহারার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এটাই তার সেই শান ভাই যার জন্য সে অপেক্ষা করেছিল? এই কি সেই শান হসপিটালে যাকে দেখে শানের কথা মনে হয়েছিল, কিন্তু তাকে হাসপাতালে থাকাকালীন কেন বলল না সেই তার শান ভাই? থাম্মেরে বসে আছি আমি। মামিদের ড্রয়িং রুমে আমাকে ঘিরে বসে আছে মামা মামি আর কিছু মানুষ যাদের আমি চিনি না। আমার মধ্যে আতঙ্ক এখনও কাটে নাই। চুপচাপ বসে আছি। শান ভাই আর আনা আপু নিজেদের রুমে চলে গেছে। আনা আপু বিদেশ থেকে আসলেন, ভালোভাবে রেস্ট নেওয়ার আগে আমাকে নিয়ে ছুটলেন হসপিটাল। আর আজ সেখান থেকে এসে আমার এই অবস্থা। আপু ক্লান্ত হবে, এটা অনেক স্বাভাবিক বিষয়। ক্ষুধা লেগেছে, আমার পেটের মধ্যে ব্যথা করছে। সে হসপিটালে থাকাকালীন খেয়েছিলাম। মম, তুমি একটু সারাকে খাবার খেয়ে দাও, পরে আনা মেডিসিন খাই দিবে। সারার হাতের অবস্থা তো জানোই, এই হাতে সে খেতে পারবে না। আমার যে ক্ষুধা লাগছে উনি কিভাবে জানলেন? আমি মুখ ফুটে বলার আগে উনি ওপর থেকে মামিকে ডেকে কথা বললেন। আমার ওষ্ঠদয়ে হাসির রেখা ফুটে উঠল। তখন মামির কথায় আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কি ব্যাপার, ব্যান্ডেজ এরকম লাল কেন? হাতে কি ব্যথা পেয়েছিস তুই সায়ু? হ্যাঁ আসলে মামিমা, হাতে একটু ব্যথা পেয়েছিলাম, তখন মেবি এরকম হয়েছে। শান, তাড়াতাড়ি তোর ফার্স্ট এড বক্স নিয়ে আয় তো, মেয়েটার হাতে আবার ব্যথা পেল, তোরা দেখিস নাই? মামির ডাকে শান ভাই নিজেই তাড়াহুড়ো করে চলে আসলেন। সোফায় আমার পাশে বসে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন। আম্মু, তুমি ওর জন্য খাবার আনো, আমি দেখছি কি হয়েছে। শান ভাইয়ের কথা মতো মামি
রান্নাঘরের দিকে চলে গেল। আমি এবার মাথা নিচু করে বসে রইলাম। এই ব্যথা কখন পেয়েছিস? আমাকে আগে কেন দেখাস নাই? ওড়না দিয়ে এই জন্য হাত ঢেকে রেখেছিস? আসলে শান ভাইয়া তখন সিয়াম ভাইয়া এই হাতে অনেক জোরে চেপে ধরেছিল, তাই এমন হয়েছে। আর আপনি আর আনা আপু রেগেছিলেন, আমি ভয়ে ছিলাম, তাই বলা হয় নাই। উনি আমার কথা শুনলো কিনা জানি না, সে এবার আমার হাত থেকে ব্যান্ডেজ খোলা আরম্ভ করলো। ব্যান্ডেজ খোলার সময় হাতের চামড়ার সাথে টান খাচ্ছে, আর এতে আমি প্রচুর ব্যথা পাচ্ছি। চোখ বন্ধ করে সোফা খামচে ধরে আছি। নিজের কষ্টের কথা আগে বলতে হয়, পরিস্থিতি পরেও সামলানো যায় নিজে ঠিক থাকলে। আগে নিজের যত্ন নিজে নিতে হয়। নিজের ভালো অন্য কেউ ভাববে না, তা নিজেকেই ভাবতে হবে। নিজে সুস্থ থাকলে খুব ভালোভাবে অন্যের সাথে লড়াই করা যায়। প্রথম নিজের সমস্যার কথা নিজেকে খুলে বলতে হয়, কারণ মানুষের সামনে কখনোই আমরা না বলা অবধি আমাদের বুঝবে না। শান ভাইয়ের প্রতিটা কথা সত্যি, উনি কি সুন্দরভাবে আমাকে বুঝালেন। আমি মুগ্ধ হয়ে ওনার প্রতিটি কথা শুনতে ব্যস্ত ছিলাম যে কখন উনি আমার পুনরায় ব্যান্ডেজ করে দিলেন আমি বুঝতেই পারলাম না। আপনি আমাকে কিভাবে ভুলে গেলেন শান ভাই? আমাকে দেয়া কথাও কি আপনার মনে নাই? অযথা কথা বলা আমার পছন্দ নয় সারা। আমার কথা না ভেবে নিজের কথা ভাব তুই। আমি কিছু বললে কষ্ট তুই পাবি, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখ। প্রতিবাদ করা শিখে নে। সবসময় আমি আর আনা কেউ তোর পাশে থাকবো না, আর না কেউ ছিল। আগে এসবের প্রতিবাদ করলে ফুপির সাহস হতো না তোকে অত্যাচার করার, আর না আজ সিয়াম সাহস পেত। শান ভাইয়ের প্রতিটা কথার মধ্যে রাগের আভাস পাওয়া যাচ্ছে। রাগের মাথায় বললেও প্রতিটি কথা সত্যি। আমার অবস্থার জন্য আমি নিজে দায়ী, তা বুঝতে পারছি। উনি নিজের রুমে চলে গেলেন। মামি আমাকে খাইয়ে দিয়ে আনা আপুর রুমে দিয়ে আসলেন। আপুকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। উনি আমাকে আমার মেডিসিন খাইয়ে শুতে বলে লাইট অফ করে দিলেন। আপু ক্লান্ত, আপুর ঘুমের প্রয়োজন, তাই আমি জ্বালাতে যাচ্ছি না। তখন ওই বাড়িতে খালার সাথে অনেক যুদ্ধের পরে আমাকে নিয়ে আসতে সফল হয়েছে শান ভাই। শান ভাই সিয়ামকে পুলিশের হাতে দিতে চেয়েছিল, কিন্তু খালার অনুরোধে একটা সুযোগ দিতে রাজি হলেন, আর শর্ত দিলেন আজ থেকে আমি আমার মামা আর মামিদের সাথে থাকব। শানু ভাই আমাকে এড়িয়ে চলছে আমি জানি। আচ্ছা, ওনার কি সত্যি আমাকে দেয়া কোনো কথা মনে নেই তার? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে ব্যালকনিতে বসে কফি খাচ্ছে আর রাস্তায় গাড়ির যাওয়া আসা দেখে যাচ্ছে। আজ যে সে প্রচুর ক্লান্ত, সারাদিন অনেক ক্লান্ত থাকা আর না খেয়ে থাকায় খারাপ লেগেছিল। ডিউটি শেষ করে যখন শান, আনা আর সাহারাকে তার সাথে নেওয়ার জন্য সিয়ামদের বাসায় গেল, তখন কাজের মেয়েটি দরজা খুললে সে সোজা উপরে আনার কাছে যায়। আনার মুখে সব শুনে আর দেরি না করে দরজা ভাঙার চেষ্টা করে সফল হয়। শানের বুক তখন কাঁপছিল সাহারার চিন্তায়। সিয়ামকে যখন দেখলো সাহারার সাথে বাজে ব্যবহার করছে, তখন তার মাথায় রক্ত উঠে গেল। তবুও সব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করলো। সাহারাকে সব কিছু থেকে বাঁচানোর দায়িত্ব শানের। সাহারার মাকে কথা দিয়েছিল সে সাহারাকে খেয়াল রাখবে। ছোটবেলার কথা মনে আসলো শানের অতীত। সাহারা তখন একটু একটু করে হাঁটতে শিখেছে। শানের বয়স তখন 10 বছর। পায়ে নুপুর, হাতে চুড়ি, মাথার চুল ছোট করে ঝুটি করা, একটু জীবন্ত পুতুল হেঁটে বেড়াতো সবার সামনে। সাহারা ছিল শানের কাছে পুতুলের মতো। শান শুধু বলতো এই পুতুল একার আমার, আর আমি একাই খেলবো এই পুতুলের সাথে। ছোটবেলায় সাহারাকে কারোর সাথে খেলতে দিত না, এই নিয়ে সিয়ামের সাথে শানের প্রচুর ঝামেলা হতো। সিয়াম তখন থেকে শানকে নিজের শত্রু ভাবত। বাড়ির সবাই তখন হাসতো বাচ্চাদের এমন কাজে। আনার তখন 6 বছর আর সাহারার 2 বছর। সাহারা অস্পষ্ট কথা বলতো, তখন সব থেকে বেশি বলতো। আপ্পা মানে বাবাকে ডাকতো। বর্তমান ফোন বেজে ওঠায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোন রিসিভ করে শান। অপর পাশে লোকের সাথে কথা বলছে আর হাসছে। 12টার মতো বাজে। এমন সময় এত কথা, তাও শানের মতো গম্ভীর মানুষ বলতে পারে, আচ্ছা দোস্ত, আসবি কবে তুই? আমি তোকে অনেক মিস করতেছি। আসবো, এসে সবাইকে সারপ্রাইজ দিব আমি। হয়েছে, তোর সারপ্রাইজ তুই থাক,
একটাই সমস্যা, আমার সাথে লিনে আসতে চাইছে। আমি কি এখন কি করব? আসতে যেহেতু চাইছে, তুই এক কাজ কর, নিয়ে আয়, ঘুরে যাক এখান থেকে। সময় হলে নিয়ে আসবো, রাখি রে, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গুড নাইট। শাহানেরও ঘুমের প্রয়োজন আছে, কাল সকাল থেকে আবারও ডিউটি আছে তার। অনেক কাজ বাকি, শাহানের সব কাজ শেষ করতে হবে, যার জন্য এখন থেকে সব কাজের খবর রাখতে হবে। এই শান যখন বলেছে তখন সব কিছু খুঁজে বের করবেই। সারা এপি টুফিট করছে, ঘুমরা কি তার চোখে হানা দিবে না আর? সারাকে শুধু শানের করা কাজ কষ্ট দিচ্ছে, শুধু নিজেকে শক্ত রাখার চেষ্টায় মন খুলে হাসতেও পারে না সে। নিজের সুখ এখন থেকে সারা নিজেই খুঁজে নিবে, কি করলে সখুশি থাকে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। কালকে নতুন ভোরের সূচনা কার জীবন থেকে কি হয়ে যায় তা আল্লাহ জানে। সারা গভীর ঘুমে আচ্ছন্ন, আশেপাশে কি ঘটে যাচ্ছে তার খবর নাই। সারার ঘুম অনেক গভীর, সে একবার ঘুমালে আর দিন দুনিয়ার খবর থাকে না। শান আনাকে মেসেজ করে জিজ্ঞেস করে সারা ঘুমিয়েছে কিনা। আনা রিপ্লাইতে বলে সারা অনেক আগে ঘুমিয়েছে। তখন শান আনাকে বলে তাদের রুমে চলে যেতে, শান এখানে বসে থাকবে। ভাই, এটা ঠিক হবে? এত রাতে তুমি আসলে মেয়েটা যদি খারাপ কিছু ভাবে? সেটা পরে ভাবা যাবে, তুই আমার রুমে আইসা ঘুমিয়ে পড়, আমি পরে তোকে ডেকে দিব। আনা ভাইয়ের কথা শুনে আর দেরি করলো না, খাট থেকে নেমে সোজা বেরিয়ে গেল। শান সারার রুমে চলে আসে। সারা ঘুমন্ত চেহারা দেখে সবসময় এভাবে কাটাতে পারবে? সারা চুল উস্কো খুস্কো দেখে বোঝা যায় মেয়েটা তেল লাগায় না। শান ড্রেসিং টেবিল থেকে তেল চিরুনি নিয়ে আসলো, খাটে গিয়ে সাইডে বসলো। একজন ঘুমন্ত মানুষের মাথায় তেল দেওয়া অনেক কঠিন। শান অনেক চেষ্টার পরে সারার মাথায় তেল লাগিয়ে বেনি করে দিতে সফল হয়। সারা এক হাত ধরে বসে আছে। শান, জানো পিসি, আমি কি তোমাকে কতটা মিস করেছি? আমি জানতাম ফুপি তোমাকে খুব ভালোবাসে, ফুপি তোমাকে খুব আদরে লালন পালন করবে। আমি আর আম্মু আব্বু এটাই ভেবেছিলাম। যখন তোমাকে আমাদের কাছে নিয়ে আসতে চেয়েছি তখন ফুপি অনেক রিয়্যাক্ট করে, সে তোমাকে দিবে না। এরপর ফোন নাম্বার পাল্টায়, পুরান বাড়ি থেকেও চলে আসে। আমি অনেক খোঁজ করি কিন্তু বারবার ব্যর্থ হই। আমার ধারণা এর বাইরে ছিল যে আমার পিসি পড়ি এতটা কষ্টে ছিল। কথার মাঝখানে দেখে 3টা বেজে গেছে। শান আর কিছু না বলে সারার কপালে একটা চুমু দিয়ে দ্রুত উঠে যায়। সকালে মামিরা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন আর আমি ডাইনিং টেবিলের চেয়ারে বসেছিলাম। তখন কলিং বেল বাজলো। আমি গিয়ে দরজা খুলতে একজন মেয়ে ঘরে ঢুকে আসলো। আমাকে উপর থেকে নিচ অব্দি একবার দেখে সোজা রান্নাঘরে চলে গেল। আমি তো মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। কি সুন্দর দেখতে উনি, মাশাআল্লাহ। যেমন দেখতে সুন্দর তেমনি গায়ের রং, জিন্স আর টপস পরে আসছে। তাকে দেখে আমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। কি সুন্দর। রান্নাঘরে তার আর মামিমা এর কথা শোনা যাচ্ছে। কেমন আছো খালামুনি? তোমার বাংলাদেশে এসে আমাকে ভুলে গেছো? আই মিসড ইউ সো মাচ। আরে না রে সোনা, এখানে আসার পর কাজের চাপ সব গোছানো, এসব ঝামেলায় না থাকলে আমার কিছু মনে নেই। সরি ডিয়ার। ইটস ওকে খালামুনি, কি করছো? নাস্তা বানাচ্ছি। সারার সাথে গিয়ে বস, আনা আর শান আসলে একসাথে নাস্তা করিস। ওই মেয়েটা কে খালামণি? ও হলো আমার ননদের মেয়ে, বুঝলি? ও। আপুটা এসে আমার অপর সাইডের চেয়ারে বসলে এমন মুড নিয়ে কথা আর তার আশেপাশে তাকা যে আমি আছি তিনি বুঝতে পারছে না। আনা আপু এসে আমার এক সাইডে বসলো, মামা এসে বসলো ওই আপুটার পাশে। ওনার নাম আমি এখনো জানি না কি, তো এভাবে বলছে। হঠাৎ শান ভাইয়ের উপর চোখ পড়লো। হায়, আজকে শান ভাইকে মারাত্মক সুন্দর লাগছে, কালো গেঞ্জি কালো ট্রাউজার পরা। শান ভাইকে দেখে আপুটা মুচকি হেসে বলল, শান কাম সিট হেয়ার। ওনার পাশের সিট দেখিয়ে শান ভাইকে বসতে বললেন। শান ভাই করলো তার উল্টো, আমার পাশে এসে পড়লেন। আপুটা এটা দেখে মুখ কালো করে ফেললো। হয়তো উনি অপমানিত বোধ করেছেন। নো থ্যাঙ্কস লামিশা, আমি আমার চেয়ারে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। ইটস ওকে। তা আমার কল ধরাও দেখে আজকাল সময় পাচ্ছ না? আমাকে প্রয়োজন ব্যতীত কল করলে আমি কেন ধরবো? আমি আজারে বসে থাকি না? আমার প্রফেশনে তো এত সময় নেই আজারে প্যাসাল পাড়ার।
আবার অনেক পেশেন্ট আছে, তাদের চিকিৎসা করার দরকার হয়। নেক্সট টাইম উইদাউট এনি এমার্জেন্সি কল করে আমাকে ডিস্টার্ব করবে না। তুমি আমার সাথে এতটা রুডলি কথা কেন বলছো শান? তুমি কি কিছু বুঝতে পারো না? এখানে এসেছো তোমার খালার বাড়ি, চুপচাপ নাস্তা করে সামনে থেকে আব্বু আছে, বড়দের সামনে কি বলা উচিত আর কি বলা উচিত না এইসব জিনিস খেয়াল রেখে কথা বলবা তুমি, ঠিক আছে? খালামণি, তোমার বাড়িতে আসার পর থেকে তোমার ছেলে আমাকে এভাবে ইনসাল্ট করছে, তুমি কিছু বলবা না? আমি কি বলবো? তোদের ব্যাপারে তোরা দেখ, বাচ্চাদের মধ্যে বড়দের হস্তক্ষেপ উচিত না। আমি এতক্ষণ এসব দেখে যাচ্ছি, একবার শান ভাইয়ের দিকে তাকিয়ে ওনার কথা শুনে তো আরেকবার লামিশা আপুর দিকে তাকিয়ে ওনার কথা শুনি। আসলে জিনিসটা আমার অনেক ভাল লাগছে, আমি উপভোগ করছি। বলে না বাঙালিরা ফ্রিতে বিনোদন আর ঝগড়া দেখতে ভালোবাসে। আপুটা রাগ নিয়ে নাস্তা খাচ্ছে, এসব দেখার চক্করে খাবারের কথা ভুলে গেছে। আমি রুটি ছেড়ে কিভাবে খাবো এটা বুঝতে পারছি না। আমাকে এভাবে বসে থাকতে দেখে মামা বলল, সায়ু আম্মু তুমি খাচ্ছ না কেন, চুপচাপ বসে আছো যে? আসলে মামু আমার হাত। কি হয়েছে তোমার হাতে আম্মু? মামাকে এখন এসব ব্যাপারে কেউ কিছু বলে নাই, তাই মামা কিছু জানে না। আমার হাত তো পুড়ে গেছে, ব্যান্ডেজ করা, আমি কিভাবে খাবো? কিভাবে পুড়লো আম্মু, আমাকে জানাও নেই কেন? কি শুরু করলা? চুপচাপ খাও, পরে সব শুইনো। আর শান, তোর কাণ্ডজ্ঞান নাই, পাশে বসে আসছস, মেয়েটা রুটিগুলো ছিঁড়ে খাই দিতে পারস না, নিজে একা একা গিলছিস। মামির কথা শুনে আহাম্মকের মতো তাকে আছে শান ভাই। সবার সামনে যে মামি এইভাবে তাকে বলবে, বেচারা ভাবতেও পারে নাই। আমার হাসি পাচ্ছে, সাইডে দেখি আনা আপু মিটিমিটি হাসছে, লামিশা আপুটা রেগে যাচ্ছে। আজব খালামণি, এত বড় মেয়েকে শান কেন খাইয়ে দিবে? তোমারও কি বুদ্ধি লোপ পেয়েছে? লামিশা আপুর কথায় আনা আপু এবার তাকে বলে, তোমার কি বুদ্ধি আছে লামিশা আপু? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এটা জানো না? আর তোমার সমস্যা কই? আমার পিসি সায়ুর হাতে ব্যথা, তাই ভাইয়া খাইয়ে দিবে। ওনাদের কথার মাঝে শান ভাইয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি চুপচাপ খাচ্ছি। আজ যে শুক্রবার হয় ভাইয়ার ছুটি, তাই ভাইয়া আজ বাসায় থাকবে। লামিশা আপুর আর আনা আপুর কথা কাটাকাটির মাঝে আমার খাওয়া শেষ। ভাইয়া উঠে রুমে চলে গেলেন আর ফিরে আসলেন আমার মেডিসিন নিয়ে। আমাকে মেডিসিন খাওয়ানো হলে সে মামিকে বলে, আম্মু গরম পানি করে, একটা বলে গরম পানি আর একটা ঠান্ডা পানি, দুটো নিয়ে আসো, তুমি আর আনা আমার রুমে আসো। তুমি আর আনা বাদে যেন অন্য কেউ ভুলে আমার রুমে না যায়। আর তুই টেলি আমার সাথে আয়। ভাইয়া কাকে টেলি বলে ডাকলো বুঝতে পারলাম না, তাই হাঁ করে তাকে আসি ওনার যাওয়ার দিকে। আনা আপু এবার উচ্চস্বরে হেসে উঠে আর বলে, ভাইয়া তোকে টেলি বলেছে রে সায়ু, আর তুই হাঁ করে এইভাবে তাকে আসিস? আমাকে বলছে? আমাকে কোন দিক থেকে টেলি লাগে? তোমার ভাই যে দিন দিন বুড়া হয়ে যাচ্ছে আর বুদ্ধি কমে যাচ্ছে তা বলছো না? এই মেয়ে, এই শানকে বুড়ো কেন বলছো? হ্যাঁ, কি সুন্দর হ্যান্ডসাম দেখো। স্টুপিড গার্ল। লামিসা ওর নাম আছে সারা, হয় নামে ডাকবি না হয় ডাকবি না। তুই সারার থেকে অনেক বড় বয়সে, ওকে স্নেহ আর ভালোবাসা দিলে ও তোকে রিটার্ন সম্মান আর শ্রদ্ধা দিবে। শান ভাইয়ার দরজা থেকে চেঁচিয়ে কথাগুলো বলল। আমার কি তাতে? আমি উঠে ভাইয়ের রুমে চলে গেলাম। ভাই আমার হাত ড্রেসিং করবে তা আমি বুঝতে পেরেছি। আমি চুপচাপ 2 পা ভাঁজ করে সুন্দর মতো বিছানায় বসে আছি। শান ভাইয়া নিজের সব দরকারি মেডিসিনগুলো বের করছে। গরম পানি যে আনতে বলল, পোড়া হাতে গরম পানি লাগলে কি বেশি জ্বালা করবে না? দূর, আমি ডাক্তার নাকি? ভাইয়া ডাক্তার যে আমি এত বেশি বেশি ভাবি। নিজে নিজের ভাবনা চিন্তা নিয়ে একা একা হেসে যাচ্ছি, তখন ভাইয়ার কথা কানে আসলো। একা একা শুধু পাগলরা হাসে, উইদাউট এনি রিজন। কি আপনি আমাকে ইনডাইরেক্টলি পাগল বলেন? আমার কি আর বলা লাগলো? তুই তো নিজেই স্বীকার করলি। আমি ভাবতেছি আমি স্বীকার করলাম কখন? আমি তো প্রশ্ন করছি। আর তাকে ভাইয়া ঘুরিয়ে আবারও আমাকে বোকা বানিয়ে দিল। আল্লাহ, হইছে, তোদের আর ঝগড়া না করে এবার মেয়েটার হাতটা ড্রেসিং করিয়ে দিবি। মামির কথায় হাতের দিকে নজর গেল, উনি হাত ধরে রেখেছেন। মামি বিছানার উপর পানি রাখতেই উনি গরম আর ঠান্ডা পানি মিক্সড করলেন। এবার বলে আঙ্গুল লাগিয়ে সেঁক দিলেন তাপমাত্রা। এরপর আনার হাত ওই বলের মধ্যে ভেজালেন। হালকা কুসুম গরম পানির মধ্যে হাত ভিজিয়ে রেখে উনি যত্ন সহকারে আমার হাতের ব্যান্ডেজ খুলতে লাগলেন। ব্যান্ডেজ খোলার পর আমি হাতের দিকে তাকালাম। আমার
এত সুন্দর আমার হাত ছিল, আজ তার কি অবস্থা, কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে। যা দেখে সাহারা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, ফুপিয়ে কেঁদে ওঠে। সাহারার কান্না দেখে শান ব্যস্ত হয়ে যায়। কি হয়েছে পিসি, ব্যথা পেয়েছিস? কোথায় পেয়েছিস ব্যথা? আই এম সরি, আমি দেখি নাই, আমি ব্যথা পাইনি তো শান ভাইয়া। শান ভাইয়ার অস্থিরতা দেখে আমি কান্নারত অবস্থাতেই ওনাকে বললাম আমি ব্যথা পাইনি। এটা শোনার পরে মামিরা এসে আমাকে বললেন, তাহলে কান্না করছিলি কেন? আমার কত সুন্দর হাত ছিল মামিমা, আমার হাত দেখে এখন ভয় লাগছে, কতটা পচা দেখা যাচ্ছে আমার হাত। এত বিশ্রী হাত আমি কিভাবে থাকবো? আরে বোকা, হাতের ক্ষত শুকিয়ে গেলে আর এমন মনে হবে না। মামিমা আমাকে সান্ত্বনা দিচ্ছে। আমার কান্না দেখে আমি বুঝতে পারি ওনার সান্ত্বনা কী হবে আমি তা জানি। আমার হাত শুকালেও এই দাগ যাবে না। শান ভাইয়া, আমার হাতের এই দাগগুলো এভাবেই থাকবে? আমি শান ভাইয়ের দিকে তাকে প্রশ্ন করলাম। উনি আমার দিকে অসহায় এক চাহনি দিল, যার অর্থ বুঝতে আমি ব্যর্থ। শোনো পিসি, যদি তোর হাতের এই দাগ যদি এভাবেও না যায় তাহলে আমি সার্জারি করাবো, ঠিক আছে? তাহলে এই দাগ আর থাকবে না। সত্যি? তাহলে ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি আমার হাত ড্রেসিং করিয়ে দাও দেখি। আমি আজকে জানো তোমাদের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখব। আমাকে আবার খুশি দেখে মামিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম ত্যাগ করলেন। শান ভাই এবার নিজের কাজে মনোযোগ হলেন। আমি শুধু শান ভাইয়ের দিকে তাকিয়ে আছি। উনি কি করে তাই দেখে যাচ্ছি। একটা মানুষকে এতটা ভালো কেন লাগবে? প্রথম হাসপাতালে দেখে এক পলকের জন্য সে ভাবছিল তার শান ভাইও কি এমন দেখতে হয়েছে। আবার মনে ভাবলো, যা, এটা শান ভাই না। আচ্ছা, শান ভাই পরিচয় না দিলে সে কিভাবে চিনত যে এটা শান কিনা? কিভাবে চিনবে? সেই কোন ছোটবেলায় দেখছে, এখন তো স্পষ্ট কারোর চেহারা মনে নাই। আমাকে এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? কি দেখছিলি এইভাবে? আপনি এত সুন্দর কেন শান ভাই? কই না তো, কিছু বলি নাই। আর আমি কখন আপনার দিকে তাকিয়েছিলাম? বিড়বিড় করে এটুকু বলে পড়ে বললাম। আচ্ছা, মানলাম তাকাস নেই এতক্ষণ মনোযোগ দিয়ে, সেই তো আমার কথাই ভাবলি তুই। মোটেও না, আমি আপনার কথা একদম ভাবিনি, বুঝলেন? আচ্ছা, আমাকে যে নিয়ে আসলেন, খালা আসতে দিল কিভাবে? উনি কোনো ঝামেলা করেন নাই? কিভাবে নিয়ে এসেছি তা তোর মতো পিচ্চুকে শুনতে হবে না। তবে ঝামেলা করার চেষ্টা করেছিল, আমার জন্য পারে নাই। আসার সময় আমি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে আসি নাই, ফুফি যাতে আমাদের বাড়ির খোঁজ না পায়। কিন্তু সাবধানে থাকবি। আর শোন, চল ড্রয়িং রুমে। শান ভাইয়া আগে আগে যাচ্ছে, আমি ওনার পিছে পিছে যাচ্ছি। লামিশা আপু এখন ড্রয়িং রুমে বসে আছে দেখলাম। না, রেডি হ, আর সাথে শাড়িও করা তাড়াতাড়ি, আমরা আজ বের হব, ঘুরবো, আর সাথে শাড়ির কিছু জিনিসও কেনাকাটা লাগবে। সত্যি ভাইয়া ঘুরতে নিয়ে যাবা? আমাদের অনেক মজা হবে। আমিও তোমাদের সাথে যাব। শান আমাকেও নিবে? শান ভাইয়ের কথায় আনা আপু অনেক খুশি হয়েছিল যে আমাদের ঘুরতে নিবে। তখন আবার লামিশা আপু নিজে থেকে যাইতে চাইছে। একটা মানুষকে আর কত বলবে, তাই কিছু বলে নাই। যাক, আমাদের সাথে। আনা আপু আর আমি আনা আপুর রুমে চলে এলাম। আনা আপু ওনার ওয়ার্ড্রপ থেকে একটা লেগিংসের একটা টপস আর হিজাব বের করলো। সেম অন্য কালারে আরও একটা সেট বের করে নিয়ে আসলো। এরপর আমাকে চেঞ্জ করতে সাহায্য করলো। আমার প্রচুর লজ্জা লাগছিল, বাট হাতের জন্য আর কিছু করার ছিল না। আমার চুল খোপা করে দিল, গালে ক্রিম লাগিয়ে, ঠোঁটে লিপ জল লাগিয়ে দিয়ে হিজাব বেঁধে দিল আমার। এরপর আনা আপু নিজে রেডি হয়ে নিল। টপসটা আমার একটু ঢিলাঢালা লাগছে, কিন্তু এখন আর আমার কিছু করার নেই। এই বাসায় আমার কোনো জামা নাই। হ্যাঁ, ওই বাসায় আমার তেমন ভালো কোনো জামা নাই। খালা আমাকে 2টা করে 3 পিস কিনে দিত, তাও আগের জামা একদম পুরনো হয়ে ছিঁড়ে গেলে এরপর নতুন কিনে দিত। খালা যে টাকা পয়সা নেই এমন না, খালার তো অনেক টাকা আছে। খালা তার ফ্রেন্ড দিয়ে কত পার্টি করে। তবে এগুলো সিয়াম ভাই দেশে না থাকলে আমি অবাক হতাম। সিয়াম ভাই থাকলে খালামণি একদম চেঞ্জ থাকতো, আর সিয়াম ভাই না থাকলে ড্রিঙ্ক করতো, ওয়েস্টার্ন ড্রেস পরতো। একদম দুটো মানুষকে আলাদা করে খুব কঠিন কাজ। আমি মার খাওয়ার ভয়ে কখনো কিছু বলতাম না। তার ইচ্ছা যা করে করুক, আমার কি। আমাদের রেডি হওয়ার পর আমি, আনা আপু, মামা মামি থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে যাচ্ছি। শান ভাইয়া নাকি ওখানে আমাদের জন্য ওয়েট করছে। লামিসা আপুও সেখানে গেছে। ওখানে গিয়ে দেখি শান ভাই গাড়ির সাথে লেগে দাঁড়িয়ে আছে একদম স্টাইল করে। ব্লু শার্ট, কালো জিন্স, চোখে কালো চশমা। মানুষটাকে দেখে আবারও ক্রাশ খেলাম।
ড্রাইভিং সিটের পাশের সিটে আগেই লামিশা আপু বসে আছে। লামিশা আপু ওখানে বসার কারণ আমার যতদূর মনে হচ্ছে ভাইয়ের সাথে বসতে চায়। দরজার এক সাইড খুলে দিয়ে শান ভাই আনা আপুকে বসতে বলল। আনা আপু ভাইয়ের কথা মতো বসে পড়ল। এবার আমাকে নিয়ে শান ভাই আরেক সাইডে গেল। ওই সাইডে দরজা খুলে মাঝের সিটে সে বসে পড়ল। আর আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি কি আজ ড্রাইভ করবেন না? এভাবে বলদের মতো হাঁ করে না তাকিয়ে উঠে পড়, না হলে তোকে এখানে ফেলে আমি চলে যাব। কি ব্যাপার শান, ওদের মধ্যে বসলো কেন? আজ কি তুমি ড্রাইভ করবে না? আজ আমার ভালো লাগছে না, যেহেতু রেস্টে আছি তাই আজ ড্রাইভ আঙ্কেল করবে। শান ভাইয়ের কথায় লামিশা আপুর চেহারা একদম চুপসে গেছে, মুখ কালো করে বসে রইল। আমি গাড়িতে ওঠার পর দেখি এই বিষয়ে দুই ভাই বোন মুচকি মুচকি হাসছে। কি যে একটা মজা পাইছে তারা, তাদের দেখে বোঝা যাচ্ছে। এদের দেখে এবার আমিও একটু হাসলাম। কতদিন পরে নিজের কাছে শান্তি লাগছে বলতে পারবো না। ড্রাইভার আঙ্কেল এসে গাড়ি চালানো শুরু করলো। গাড়ি নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আহলে বেচারি লামিশা আপু ড্রাইভারের পাশে বসে কেমন করছে। সুখের দিন বেশি দিন টেকে না, এটা বারবার প্রমাণিত হয়ে যায়। সেদিন শপিং মল থেকে সারা গায়েব হয়ে যায়। শান সারাটা সময় সারাকে খুঁজে কাটিয়ে দেয়, কিন্তু কোনো খোঁজ পায় না। আজ চতুর্থ দিনে পা দিল, সারার কোনো খবর নাই। শানের বাবা মা শান আনা একদম চুপচাপ হয়ে গেছে। শান তো এতটাই চুপচাপ হয়ে গেছে যে বোঝাই যায় না এটা শান। থানায় জিডি করা হয়েছে, পুলিশরা অনেক চেষ্টা করে যাচ্ছে, সারার খোঁজ পাচ্ছে না। শান সিয়াম আর ওর মায়ের কাছেও গিয়েছে, কিন্তু কোনো খোঁজ জানে না। উল্টো শানকে ব্লেম করেছে সারার গায়েব হওয়ার যাওয়ার পিছনে। শান ঠিক করলো আজ আবারও যাবে সিয়ামদের বাসায়, তবে চুপি চুপি, যেইভাবে সেই কাজ। শান সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সিয়াম, সারা কোথায় আছে আমি জানি, এটা তোর কাজ। আম্মু কি বলছো তুমি? আজব, আমার কাছে কিভাবে আসবে সারা? আমি তোকে জন্ম দিয়েছি সিয়াম, আমার সাথে চালাকি করিস না। তুই তো চাস সারাকে বিয়ে করতে, তাই না? আমি নিজে দেব তোর সাথে ওর বিয়ে। কিন্তু আম্মু ওরে বিয়ে করলে এ খবর জানলে মামা মামি আমার সাথে আনার বিয়ে দিবে না, আর আমি আনাকে ছাড়াও থাকতে পারবো না। কী সব আবুল তাবুল বকছিস তুই বাবা? এগুলো কোন ধরনের কথা? সারাকে ভালোবাসলে তুই আনাকে ছাড়তে পারবি না কেন? কারণ সারা আমার ছোটবেলার জেদ, ভালোবাসা, তাই ওকে আমার চাই অল্প দিনের জন্য হলেও। আনা আমার আবেগ, মা ওর প্রতি আমি দুর্বল, ওকে ছাড়াও আমার পক্ষে থাকা সম্ভব না। তাহলে সারাকে যেখানে রেখেছিস ওখানেও থাকুক, তুই আর আমি গিয়ে তোদের বিয়ে দিয়ে দেব। আনা বা ভাইয়ের ফ্যামিলি যেন না জানে, আমি তাদের বুঝিয়ে মাপছে আবার আনার সাথে তোর বিয়ের কথা তুলব। উফ মা, ইউ আর দ্য গ্রেট, আই লাভ ইউ সো মাচ। সিয়াম ওর মায়ের বুদ্ধিতে ইমপ্রেস হয়ে গেছে। সে ভাবতেও পারে নাই তার মা এত সহজে রাজি হয়ে যাবে। আর যাই হোক, সে সারাকে ছাড়তে পারবে না। ছোটবেলা থেকে সারার উপর করা অত্যাচার তার অভ্যাসে পরিণত হয়েছে। সারা তার রাগ জেদ, আর সারাকে তার চাই এক রাতে একবারের জন্য হলেও। সারা পাখি, অনেক উড়ছিলে না তুমি? শানকে দেখে কি ভেবেছিলে শান ফিরে এসেছে, এখন সে তোমাকে বাঁচাবে? আমি সিয়াম বেঁচে থাকতে এসব কখনই হবে না। শান্তকে কখনই পাবে না, আর না কোনো খোঁজ। তুই কোথায় আছিস পাবে। সিয়াম এতক্ষণ ধরে মনে মনে দাঁড়িয়ে সব কথা ভাবছিল। সে জানে তার কি করতে হবে। সে তার মাকে পুরোপুরি বিশ্বাস করে। সিয়ামের মা যখন সিয়ামকে একবার বলেছে, তখন সে সারা আর আনা দুজনকে এনে দিবে। কি হয়েছে রে, এভাবে দাঁড়িয়ে কি ভাবছিস তুই সিয়াম? আর কিছু না আম্মু, আমার ক্ষুধা লাগছে, খাবার ব্যবস্থা করো, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি। সিয়াম চলে যাওয়ার পরে সিয়ামের মায়ের হাসি খুশি মুখ এবার গম্ভীর হয়ে গেল। ছেলের সামনে যত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, সে তো সত্যি আশ্চর্য হয়ে গেছে ছেলের কাজে। কিন্তু একবার যখন সে ছেলেকে কথা দিয়েছে, তার তো সে কথা রাখতেই হবে। আর এমনি সারাকে তার প্রয়োজন আছে, তাতে এতগুলো বছর সারাকে নিজের কাছে আটকে রেখেছে। সারার জ্ঞান ফিরতেই নিজেকে এক রুমে আবিষ্কার করলো। মাথা দুহাত দিয়ে চেপে রেখে উঠে বসলো। সারাকে দেখে মনে হচ্ছে সে নেশা করেছে, কেমন লাল হয়ে আছে তার আঁখি যুগল, মেয়েটার মুখ শুকিয়ে আছে। সারাকে দেখে মনে হচ্ছে সে নিজের মধ্যে নাই।
সামনে তাকিয়ে দেখে টেবিলের ওপর পানির জগ আর গ্লাস রাখা। সে কোনো মতো উঠে ঢুলতে ঢুলতে সেখানে গিয়ে বাম হাত দিয়ে পানি ঢেলে খেয়ে নিল। আনা আপু, মামিমা, শান ভাইয়া, তোমরা কোথায়? আমাকে এখানে আটকে রেখেছো কেন? সারার কথাগুলো কেমন অস্পষ্ট হয়ে ভেসে আসছে, গলার স্বর কেমন অদ্ভুত শোনা যাচ্ছে। নিজের ওপর বিরক্ত হচ্ছে। সারা এমন কেন লাগছে তার? ঘুমে চোখ ভেঙে আসছে। সে আবারও ঢুক করে ফ্লোরে বসে পড়লো। দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছে না তার। সে ধীরে ধীরে বেডের মধ্যে গিয়ে আবার শুয়ে পড়ল। শান সিয়ামদের বাড়ি থেকে কিছুটা দূরে বসে রইল। যখন সিয়াম বা ওর মা কোথাও যাওয়ার জন্য বের হবে, সে তাদের ফলো করবে। শানের পুরো বিশ্বাস, সে যদি ওদের ফলো করে তাহলে সে সারার কোনো না কোনো খবর পাবে। সারা কেমন আছে, কি করছে, এসব ভেবেই শানের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতগুলো দিনের পর সে সারাকে পেয়েছিল। কত বছরের অপেক্ষা, খোঁজ, আজ পেয়েও আবারও সে তার পিসি সায়ুকে হারালো। এই কষ্ট সে কিভাবে সইবে? তার পিসির যদি কোনো ক্ষতি করে তবে সিয়াম ও ফুপি, তাহলে শান কি নিয়ে বাঁচবে? শান যে তার ছোট্ট পিসি সায়ুকে ভালোবাসে, সে তো তার সায়ুকে জানাতেও পারল না কতটা ভালোবাসে সায়ুকে। এসবের মধ্যে শানের ফোন বাজতে শুরু করলো। শান ফোন রিসিভ করে কানে তুলল। ভাইয়া, তুমি কোথায় আছো? সায়ুর কোনো খোঁজ পেয়েছ? না রে আয়ু, আমি সায়ুর কোনো খোঁজ পাচ্ছি না। আমার পিসিটা কোথায় হারিয়ে গেল রে বোন? আমার তো আর এসব ভালো লাগছে না। ভাইয়া, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় আসো, আবার কাল খুঁজতে বের হইও। না রে আয়ু, আমি আজ আসবো না, আমার জন্য চিন্তা করিস না, আমি সায়ুকে খুঁজে এরপর ফিরবো। শান ওখানে বসে অপেক্ষা করতে লাগলো যে কখন তারা বের হবে আর সে তার সায়ুর খোঁজ পাবে। শানের পূর্ণ বিশ্বাস, সায়ুর খোঁজ সিয়াম আর ফুপি জানে। ওইদিকে সিয়াম ওর মাকে বকে পিসের গেট দিয়ে বের হয়ে গেছে, সারার কাছে যাবে। ওখানে গিয়ে সারাকে যদি রাজি করাতে না পারে তাহলে সে তার মাকে কল দিয়ে তার মা যখন যেন চলে যায় সেখানে। সিয়াম সারাকে যেখানে আটকে রেখেছে ওই বদ্ধ রুমে প্রবেশ করে। নিষ্পাপ ঘুমন্ত সারার মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে সিয়াম। কি সুন্দর মায়াবী দেখতে সারা। সারার এই শান্ত স্বভাবের কারণেই তার প্রতি অনুভূতি তৈরি হয়েছে সিয়ামের হাজারো মায়ের অত্যাচার যখন চুপচাপ সহ্য করেও কোনো কথা বা বিচার দিত না, তখন থেকেই সারাকে সে আরও কষ্ট দিত। সিয়ামের এসব অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, তাই ওর মাকে সারা থেকে দূরে রাখতে বিদেশে পাঠিয়ে দেন পড়ালেখার জন্য। তারপর সিয়াম ঠিক করে রেখেছে যে সে সারাকেই বিয়ে করবে, আর যেভাবেই হোক সিয়ামের সাথে তার বাকি জীবন কাটাতে হবে। ছোটবেলায় সারাদিন শান ভাই করত, সব আবদার, খাওয়া দাওয়া সব কিছুতেই সারার কাছে শান ভাই আগে। এসব সিয়ামের সহ্য হতো না। সিয়াম আর শান সমবয়সী, তবুও শান বেশি ভালোবাসা পেত। সারাকে পানি মেরে ঘুম থেকে টেনে তুলল সিয়াম। অনেকটা সময় পরে থাকার পরে সারা স্বাভাবিক হলো আর ধীরে ধীরে সব কথা মনে পড়তে লাগলো। এখানে আনার পর সিয়াম সারাকে ড্রাগের ওপর রেখেছে যাতে সারা কিছু করতে না পারে। আমাকে কেন এভাবে তুলে আনলেন সিয়াম ভাই? আমি আপনার কি ক্ষতি করেছি? তুই তো আমার সব থেকে বড় ক্ষতিটাই করেছিস। যাই হোক, এত কথা শোনার টাইম নেই আমার। আজ আমাদের বিয়ে হবে, এটা জানাতে এসেছি। সারার পায়ের নিচের মাটি সরে গেল। সিয়াম এসব কি বলছে? বিয়ে নিশ্চিত? তার মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। আমার সাথে মজা করা ছাড়ুন, আমাকে যেতে দিন। শান ভাই হয়তো আমাকে খুঁজছে। আপনার মাথা ঠিক? আমাকে এভাবে তুলে নিয়ে আসার পরে বিয়ের কথা কিভাবে বলছেন? আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি তোকে বিয়ে করতে চাই, আমি ভালোবাসি তোকে। আপনি আপনার মজা আপনি অবধি সীমাবদ্ধ রাখুন, আর আপনি ভালোবাসেন, হাসালেন। তোর দেখে অনেক সাহস বেড়ে গেছে শান আসার পরে। সাহস দেখানোর মতো আমি তো কিছু করি নাই। আর এসব মজা বাদ দিন, আমাকে যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো আমি আনি নাই তোকে। আজ একটু পরে তোর আর আমার বিয়ে। আমি তোকে ভালোবাসি, এটাই সত্য। ভালোবাসার অর্থ না জেনেও মানুষ নিজেদের চাহিদার জন্য ভালোবাসি শব্দটা কি সুন্দর ব্যবহার করে, তাই না সিয়াম ভাই? তুই ভুল বুঝছিস আমাকে সারা। আমি তোকে সত্যি ভালোবাসি, অনেক বেশি। আচ্ছা, ভালোবাসা মানে কি আমার সাথে রাত কাটানো? ভুল বুঝিস না আমাকে সায়ু।
সিয়াম ভাই, তুমি না আনা আপুকে ভালোবাসো? না রে, আমি শুধু তোকে ভালোবাসি, আনা তো আমার প্রয়োজন। একজন ভালোবাসা তো অন্যজন প্রয়োজন। এ কেমন ভালোবাসা সিয়াম ভাই? সব প্লিজ, তোকে আমি বোঝাতে পারবো না, তবে আমার দুইজনকেই চাই। যেমন তোর জন্য আনাকে ছাড়বো না, আর না আনার জন্য তোকে। প্লিজ এভাবে আর কত নিচে নামবেন? আপনার ওই মুখে আমার নাম নিবেন না। আমার সারা ছায়ুনা, আর আপনি না আমার যোগ্য, আর না আনা আপুর। আমি দোয়া করি আপনার মতো মানুষ যেন আনা আপুর আশেপাশেও না ঘেঁষতে পারে। এতক্ষণ ধরে আমি খুব ভালোভাবে তোকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি ভুল। তুই ভালোভাবে কথা বলার বা বোঝার লোক নইস। হা হা, বেরিয়ে আসলো না নিজের আসল মুখোশ। সিয়ামার কোনো কথা না বলে চুপচাপ সারাকে বাঁধতে লাগলো। সারা কোনো কথা সে কানে নিচ্ছে না। যেভাবেই হোক তাকে সারাকে বিয়ে করতেই হবে। ফোন বের করে তার মাকে বলল কাজী নিয়ে তাদের পুরান বাড়ি চলে আসতে। সিয়ামের মা আলমারি থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র বের করে বাড়ি তালা থেকে লাগিয়ে বের হয়ে গেল। সিয়াম গাড়ি নিয়ে যাওয়ায় তাকে সিএনজি করে যেতে হবে। ফুপিকে এভাবে তাড়াহুড়ো করে বের হতে দেখে শান নিজে গাড়িতে উঠে ফলো করতে লাগলো। শান ফোন বের করে পুলিশকে কল দিল। হ্যালো স্যার, আমি শান মাহমুদ বলছি। আমি আমার লোকেশন আপনাদের সেন্ড করছি, আপনারা আমাকে ফলো করে আমার সাথে আসুন। আমি স্যারের কাছে যাচ্ছি, ওর খোঁজ পেয়েছি আমি। কি বলছেন ডক্টর মাহমুদ? আপনি জলদি লোকেশন সেন্ড করুন, আমরা আসছি। সান ফোন কেটে দিয়ে আবার ফলো করতে লাগলো। ফুপি কাজী অফিসের সামনে নেমে ভিতরে গিয়ে কাকে নিয়ে আবার রওনা দিল। ব্যাপারগুলো সানের খুব সন্দেহ লাগছে। ফুপি তাদের পুরান বাড়িতে গিয়ে থামলো। সান ওখান থেকে অনেকটা দূরে তার গাড়ি থামিয়ে চুপি চুপি গেল। সিয়াম বাড়ি থেকে বেরিয়ে ওর মাকে জড়িয়ে ধরলো। আম্মু, তুমি গিয়ে সারার পাশে বসো আর বোঝাও, না বুঝলেও সমস্যা নাই, আমাকে ওর আজকে বিয়ে করতেই হবে। আচ্ছা শোনো, আমি একটু আসছি, বুঝলা? তুমি যাও। কই যাস তুই? তাড়াতাড়ি আসিস, ফিরে সাথে দুইজন লোক নিয়ে আসিস, সাক্ষী লাগবে। আচ্ছা যাও। সিয়াম যাওয়ার পরে ওর মা আর কাজী সাহেব বাড়িতে ঢুকলেন। সান আবারও তাদের পিছে গিয়ে দরজার আড়ালে দাঁড়ালো। সারাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ফুপিকে দেখে তার চোখ দুটি জলজল করে উঠল। সিয়ামের মা সারার মুখের বাঁধন খুলে দিল। খালা, আমাকে বাঁচান। সিয়াম ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাকে বিয়ে করতে চাইছেন। এত ঢং করার কি আছে? তোর ভাগ্য ভালো, আমার ছেলে তোকে বিয়ে করতে চায়। বিয়েতে তোর সিয়ামের সাথেই হবে। আর আজ যাই হোক, নে এই পেপারে সাইন করে দে। এটা কিসের কাগজ খালা? এত প্রশ্ন করস কেন? সাইন করে দিতে বলছি, তুই দিবি। আমাকে যদি এটা কিসের কাগজপত্র নাই বলেন, তাহলে আমি এখানে সাইন করব কেন? বাহ, বাস 2 দিনে এতটা সাহস কিভাবে এলো? তোর সিএম তো ঠিকই বলেছে। তাহলে শোন, এটা সম্পত্তির কাগজ। তোর মা তোর নামে আমার বাবার সমস্ত সম্পদ লিখে দিয়েছে, এখন তুই নিজের ইচ্ছে আমার নামে লিখে দিছিস। খালার কথায় আমিও অবাক হয়ে যাই। প্রচুর সম্পদ, তাও নানা ভাইয়ের, সব আমার নামে আম্মু লিখে গেছে। দরজার আড়ালে থাকা সান এসব কথায় প্রচণ্ড অবাক হয়ে যায়। সান দেরি না করে পকেট থেকে মোবাইল ফোন বের করে রেকর্ড করা শুরু করে। স্যার আশ্চর্য হয়ে তার খালা মুনির দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হচ্ছে সব তার ভাবনার বাইরে যাচ্ছে। ছেলে এতক্ষণ বিয়ে বিয়ে করে মাথা খাচ্ছিল, আর এখন মা আসছে সম্পত্তির দলিলে সাইন করাতে। এদের মা ছেলের মাথায় কি গন্ডগোল দেখা গিয়েছে? ওই দিন হসপিটালে বলল আনার সাথে সিয়ামের বিয়েতে কোনো বাধা না দিতে, আর আজ সিয়াম সারাকে বিয়ে করবে, এটা তার ভাগ্য। খালা, আমার মনে হচ্ছে আপনার ডাক্তার দেখানো উচিত। মা ছেলে আমাকে তুলে এনে কি মজা নিচ্ছেন? নানা ভাইয়ের সম্পত্তি কিভাবে মা আমাকে লিখে দিবে? তোর কি মনে হয় স্যার আমি তোকে এভাবেই রেখেছি? কিছু চিন্তা ভাবনা স্যার, এত বছর পেলে তোকে বড় করেছি। আরে বলদ, আমার বাবার বড় মেয়ে ছিলাম, আমি অনেক আদরের ছিলাম। বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয় আমার, কিন্তু আমি ভালোবাসতাম সিয়ামের আব্বুকে। বিয়ের আগে আমি পালিয়ে যাওয়া বিয়েটা তোর মায়ের সাথে হয়, তখন থেকে আমার বাবা মা আর আমাকে ভালোবাসে না। পালিয়ে আসার পরে আমি আবার অবাক হই, যাকে আমি ভালোবাসতাম, যা জেনে তার প্রেমে পড়েছিলাম, আসলে তার তেমন কিছুই নেই। উচ্চবিত্ত পরিবারের মানুষ হওয়া আমি যখন জানতে পারলাম আমার স্বামী বেকার, অনাথ, তখন আমার মাথায় কিছু আসছিল না। ফিরে যাওয়ার কোনো পথ ছিল না আমার।
এরপর অনেক কষ্টে আমি দিন কাটাতাম সিএমের আব্বুর সাথে। সিএম যখন হয় তখন তোর মায়ের সাথে আমার দেখা। আমাদের বড় ভাই সানের আব্বু তো তখনও বিদেশে সেটেলড, ওখানেই বিয়ে করে থাকছে। এর মানে বাবার সব সম্পত্তি একা তোর মা গ্রাস করছে। এসব ভাবনা আর আমাকে ঠিক থাকতে দিল না। আমি তোর বাবা মায়ের পায়ে ধরে ক্ষমাসে কান্নাকাটি করলাম, আমার অবস্থা সব বললাম। এতে তারা গলে গেল। আমাকে সিএমের বাবাকে আবারও ফিরতে নিল। সিএমের বাবার কিছু না থাকলেও তার আত্মসম্মান ছিল তুখর, তাই বলেছে ওখানে থাকলেও সে যা আয় করে তা দিয়েই আমাদের চলতে হবে। বাবা আমাকে ক্ষমা না করলেও সিএমের বাবার উপর খুশি ছিলেন। এভাবে চলতে লাগলো। দিন গেল, মাস, এরপর বছর। সিএমের তখন 10 বছর ছিল আর সানের 11, আর আনার 7। তখন ভাইয়া ভাবি দেশে ফিরে আসে। সব সুন্দর মতো চলছিল আমাদের মাঝে, কিন্তু আমার মধ্যে চলছিল অন্য কিছু। বিয়ের এতগুলো বছরেও তোর মা কোনো সন্তান জন্ম দিতে পারে নাই। এতে তোর বাবার কোনো সমস্যা ছিল না, সে তোর মাকে সাপোর্ট করতো সবসময়। একদিন জানতে পারে তোর মা প্রেগনেন্ট। সবাই অনেক খুশি হলো। শান ছিল একদম শান্ত, চুপচাপ ধরনের, তাই সবার আদরের হয়ে উঠল। সিয়াম শানের পুরো উল্টো ছিল। এটুকু বয়সে থেকে বদমেজাজি, বাচ্চাদের সাথে চলাফেরা, মারামারি। তোর মায়ের অনেক প্রিয় ছিল শান, খুব আদর করত। আমার যে আদরের ছিল না তা না, একমাত্র ভাইয়ের ছেলে, আদর না করে আর কই যাব। দিন যায়, তোর জন্ম হয়, তুই বড় হতে থাকিস, আর শান তুই বলতে পাগল। তোকে কোলে নিয়ে বসে থাকা, খাওয়ানো এসব করতো। তুই শানকে ভাই করে করে সারাদিন বাড়ি মাথায় তুলতি। এসবের মধ্যে আমার আসল কাজ হচ্ছিল না, তাই ভাইয়া ভাবিকে ভুল বোঝালাম। তোর কারণে শানের পড়ালেখার ক্ষতি হচ্ছে, সে পড়ালেখা অমনোযোগী। আমার কথায় ভাইয়া ভাবি একমত হয়। তারা আবার রিটার্ন গেল অ্যাব্রোড। এরপর আমি আমার কাজ শুরু করলাম। ঘুরতে যাওয়ার প্ল্যান করে তোর মাকে নিয়ে বড় ব্রিজের ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। তোর খালু এসব দেখে ফেলে, তাকেও সরাতে হলো। সব এত সহজ ছিল, অনেক টাকা খরচ হয়েছে আমার এসব কাজ করানো লেগেছিল। তারপর আমি তোর মায়ের হাতের লেখা নকল করে চিঠি লিখলাম। তোর মা সিয়ামের বাবার হাত ধরে পালিয়েছেন। সব এসব শুনলো। বাবা তো সব তোর মায়ের নামে আগেই লিখে দিয়েছিল, তোর মা তোর নামে দিয়েছিল। তোর বাপ তোর মায়ের শোকে পাগল, এখন কই আছে জানি না। তোকে আমার কাছে আমি আজকের দিনের জন্য রেখেছি। খালার মুখে এত কথা শুনে স্তব্ধ হয়ে গেছে সারা। সারার আর দিন দুনিয়ার হুঁশ নেই, চোখের পলক ফেলতে ভুলে গেছে যা শুনছে। এরপর এটা তার খালা টাকা পয়সার জন্য এত হাসি খুশি পরিবার নিজের হাতে ধ্বংস করে দিল। মানুষ এত নিকৃষ্ট কিভাবে হতে পারে? সারার চোখ দিয়ে পানি পড়ছে না। সে হয়তো তার বিস্ময় কাটিয়ে উঠতে পারে নাই। দূর থেকে সান ও পুরো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষ দুজন মানুষকে খুনি, আরেকজনকে পাগল বানিয়ে ছেড়ে রেখেছে। সে এত ভালো কিভাবে আছে? তার মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র চিহ্ন নাই। সান পকেটে মোবাইল রেখে দাঁড়ালো। তখন সানের পিছ থেকে সানকে কেউ লাথি মেরে ফেলে দিল। সান গিয়ে পড়লো সারা আর তার খালার দিকে। সান নিজেকে সামলে পিছে তাকে দেখে তাদের পিছে সিয়াম দাঁড়ানো। সিয়ামের মা অবাক হয়ে তাকিয়ে আছে সানের দিকে। সে ভাবছে সান এখানে কিভাবে? সান তুমি এখানে কিভাবে? আর আসলেই বা কখন? কেন ফুপ্পি, এখানে এসে কি আমি কোনো বড় ভুল করলাম বলো? না আসলে তোমাদের এরকম জঘন্যতম চেহারা আমি কিভাবে দেখতাম? দেখো, সান সিয়াম সারাকে ভালোবাসে আর আমি চাই ওদের বিয়ে হোক। তুমি এসব থেকে দূরে থাকো বাবা। সিয়াম তোমার ফুফাতো ভাই, তোমার উচিত ওকে সাপোর্ট করা। সিয়াম সারাকে ভালোবাসে। সারা কি তাকে ভালোবাসে? সারা কি নিজের মুখে সব বলেছে আপনাদের? আর আপনাদের মতো ক্রিমিনালদের মাঝখানে আমি সারাকে দিব আপনাদের ভুল ধারণা? ফুপি মা, তুমি তো ওকে এত বুঝাইছো বা কেন? ওকে যে ওর থেকে পারমিশন নিতে হবে। সিএমের কথা শেষ হওয়ার আগে সিএমের পেটে সান নিজে শরীরের সব শক্তি খুঁটিয়ে এক ঘুষি দেয়। সিএম পেট ধরে নিচে ফ্লোরে বসে পড়ে। সান ক্ষান্ত হয় না, সে উঠে আবারও মারতে যাবে। এমন সময় সানের পিছন থেকে সানের মাথায় বালতি দিয়ে আঘাত করে সিএমের মা। সান ভাই! সান নিজেকে সামলাচ্ছিল, তখন কিছু বুঝে ওঠার আগেই সানকে দেখে এখন ফুপিয়েভাবে মারায় চিল্লিয়ে ওঠে। সিএমের ইশারায় সিএমের সাথে আসা লোকগুলো মারতে লাগলো সানকে।
সিয়াম ভাই থামেন আর মাইরেন না সান ভাইকে, খালা ওদের থামতে বলুন, সান ভাই ব্যথা পাচ্ছে। আচ্ছা ছাড়তে বলবো নে, আগে তুই আমার এই কাগজে সাইন করে দে, আমি সাইন করে দেব, তুমি ওদের থামতে বলো। সান উঠে ওদের সাথে মারামারি করতে লাগলো আর খালা তাড়াতাড়ি করে সাইন করতে বলে এর মাঝে পুলিশরাও চলে আসে। তার চলে আসে সিয়াম আর মা অবাক হয়ে যায়। সান গিয়ে সারাকে ধরে, সারা সানকে জাপটে ধরে কান্না শুরু করে দেয়। থ্যাংক ইউ মিস্টার সান, আজ আপনি টাইমলি আমাদের ইনফর্ম না করলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। ইটস ওকে স্যার। সান তার মোবাইল বের করে কিছুক্ষণ আগে করা ভিডিওটা প্লে করে। ভিডিওটা চলছে আর সিয়ামের মা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকিয়ে ভাবছে যে তিনি এভাবে ফেঁসে যাবেন। কল্পনা করেন নাই আজ ছেলের সামনে যেটুকু সম্মান ছিল সব যাবে। যেই সম্পত্তির জন্য বোন, বাবা, মা, স্বামী কারো কথা ভাবে নাই, আজ সেই সম্পত্তি হারালো। শেষ ছিল তার ছেলে, আর আজ তার চোখে সে ছোট হয়ে গেল। সিয়াম ভিডিও দেখছে আর তার মায়ের দিকে তাকাচ্ছে, সে কিছু বিশ্বাস করতে পারছে না। সিয়ামের চোখ দিয়ে পানি পড়ছে। যে বাবাকে খারাপ ভেবে ঘৃণা করেছে, যে খালা তার বাবাকে কেড়ে নিয়েছে বলে তার মেয়েকে এত অত্যাচার করেছে, আজ জানতে পারলো এসব কিছুই ঘটেনি, এত কিছু তার মা নিজ হাতে খুন করেছে। আম্মু তুমি এতটা জঘন্য কিভাবে হলে? আমার থেকে আমার বাবাকে কেড়ে নিলে। আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। খালা, আপনি সামান্য সম্পত্তির জন্য আমাদের সবার জীবনটাকে শেষ করে দিলেন। আমার কথা আমি কিভাবে বলবো? খালুকে তো আপনি ভালোবাসতেন, তাকে নিজের হাতে কিভাবে মারলে? এটা কেমন ভালোবাসা? আমাকে ক্ষমা করে দে সারা, আমি কিভাবে ক্ষমা চাচ্ছি তোর কাছে, আমি এসবের যোগ্য না। আমাকে নিয়ে চলুন এখান থেকে। খালা নিচের দিকে তাকে কান্না করছে, কিন্তু আজ সারার তার খালার জন্য কোনো মায়া লাগছে না, বরঞ্চ তার ঘৃণা পাচ্ছে। পুলিশ সিয়াম আর ওর মাকে নিয়ে চলে গেল আর ওখান থেকে সান সারাকে নিয়ে নিজের বাড়ি ফিরল। বাড়িতে যাওয়ার পরে সারাকে দেখে তার মামামি যেন প্রাণ ফিরে পেল। সারা গিয়ে তার মামিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সারাকে কাঁদতে দেখে সারার মামি তাকে থামাতে ব্যস্ত হয়ে গেল। সবাই জিজ্ঞেস করতে সান আবার সবাইকে ভিডিওটা দেখালো। সারার মামামি চুপচাপ বসে আছে, তার বোন এত খারাপ কাজ করলো আর সে তা জানতেও পারলো না। তাদের দোষ আছে। আজ যদি তারা নিজেদের কথা না ভেবে দেশে থাকতো তাহলে এত কিছু হতো না। সারাকে থামিয়ে আনার সাথে রুমে পাঠিয়ে দিল মামি। সানকে ফ্রেশ হতে পাঠালো, নিজে গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসে খাবার খেলো। রাত 12টা বাজে, এখন সবাই ঘুমোতে ব্যস্ত। শুধু ঘুম নেই সারার চোখে। সে উঠে বের হলো পানি খেয়ে। পানি খেয়ে ফেরার সময় সারার হাত ধরে টেনে নিয়ে ছাদে গেল। কি ব্যাপার সান ভাই, এত রাতে আমাকে ছাদে কেন নিয়ে যাচ্ছেন? আরে গাধি, চুপ। এভাবে কথা বলে সবাই উঠে যাবে, এত কথা না বলে চুপচাপ আমার সাথে আয়। আরে এত রাতে ছাদে যাওয়া ঠিক না ভাইয়া, সকালে আসেন, এখন না। তুই চুপচাপ আমার সাথে আস, কথা বলবি না, নাহলে খবর আছে। সারা সানের কথায় চুপচাপ এবার সানের পিছু পিছু যেতে লাগলো। ছাদে উঠে এবার সারার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে সান। সারা অবাক হয়ে তাকিয়ে আছে। কিভাবে কি বলবো সারা আমি জানি না। সবার মতো এত করে নিজের ফিলিংস ঢাকঢোল পিটিয়ে বলতে পারবো না। ছোট থেকে আমি আমার সাথে তোকে রাখতাম, কারণ ফুপি একটা কিউট পুতুল আমাকে এনে দিয়েছিল, আমাকে আমার খেয়াল অবধি এনে দিয়েছিল। আমার পুরোটা সময় তোকে দেখভাল করতে কেটে যেত। একদিন ফুপি আমাকে বলে তোর সব দায়িত্ব আমাকে নিয়ে তোর খেয়াল রাখতে। আমি তখন 8ম শ্রেণীতে পড়া একজন মানুষ, অতটাও ছোট ছিলাম না। তখন থেকে ঠিক করেছি আমার জীবনের একমাত্র মেয়ে কেবল তুই হবি, আমার স্ত্রী হবি। এরপর মায়ের কি হলো, নানান অজুহাত কসম দিয়ে আমাকে তোর কাছ থেকে দূর করে দিল পিসি। আমার অনেক কষ্ট হতো তোকে ছাড়া থাকতে, তবুও নিজের পায়ে দাঁড়ানোর জন্য চুপ থাকি। বিশ্বাস কর, আমি যদি জানতাম তুই ভালো নাই আরও আগে আসতাম। তোর খোঁজার জন্য কত চেষ্টা করেছি তুই জানিস না। এরপর তোর কলেজের পাশের হসপিটালে জয়েন করি, তোর থেকে তোর খোঁজ পাই, অপেক্ষা করি সঠিক সময় আসার। আজ আমি আমার পিসির কাছে জানতে চাই আমাকে বিয়ে করবি পিসি? এই মানুষটা পাগলামি সহ্য করবি? সানের এত কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায় সারা। সেও তো তার সান ভাইকে খুব ভালোবাসে। আমার হাঁটুতে ব্যথা করতেছে, জলদি বল, এভাবে আর কতক্ষণ বসে থাকবো?
সারা সানের কাঁধ ধরে উঠিয়ে দাঁড় করালো। সানের বুকে নিজের মাথা রেখে বলল, আমি আপনাকে খুব ভালোবাসি সান ভাই। কাটাক্তারা নিজেদের মতো করে তাদের ভালোবাসার সময় পূর্ণতা পাক, সবার ভালোবাসা সমাপ্ত। সিয়ামের মাকে খুনের দায়ে ফাঁসি দেওয়া হয়। সিয়ামকে কিডন্যাপের কারণে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সবাই সবার কৃতকর্মের শাস্তি এখানে পেয়ে যায়। আসসালামু আলাইকুম। একসাথেই সব পর্বের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানান। যদি রেসপন্স ভালো পাই তাহলে সব পর্ব একসাথে দেওয়ার করে চেষ্টা করব ছোট গল্পগুলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।